থেকে এমবিএ করেছি ঢাকা ভার্সিটি থেকে। আচ্ছা, মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ। থ্যাংক ইউ ভিডিও অন করার জন্য, শাহরিয়ার ভাই। মেশন ভাইয়া। আচ্ছা, নাজনীন আপু সবার আগে জয়েন করেছিলেন। নাজনীন আপু একটু বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভাই, আমি হচ্ছে প্রথম তো ন্যাশনাল থেকে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর এখন বুয়েটে মাস্টার্স করতেছি ম্যাথমেটিক্সে। আমার এক্সামটা আর কি জুনের 6 তারিখে। তো আমি ভাবলাম যে ক্লাসটা অ্যাটেন্ড করি আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে বেস্ট অফ লাক সামনের পরীক্ষার জন্য। আর যদি ইউএস নিয়ে যদি কোনো কাজ বা কোনো কথা থাকে আমাকে বলিয়েন, এবং আমি বলবো যে পুরোপুরি হচ্ছে নেমে যেন হচ্ছে ফাইনাল পরীক্ষার পরে, আপাতত একটু মাথায় রাখলেন, বাট ফাইনাল পরীক্ষাটা দেওয়াটা খুব বেশি জরুরি। জি ভাই। ওকে। সরঞ্জিত ভাই, অসুবিধা নাই, আপনি বাইরে আছেন, আপনি আমাকে মেসেজে বলেন, যাই বলেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাই রুয়েট থেকে, থ্যাংক ইউ। আর সাবধানে যান, আমি আশা করতেছি যে হসপিটালে যিনি আছেন উনি খুব খুব শীঘ্রই সুস্থ হয়ে বাসায় ফিরে যাবেন, রহমান ভাই। আচ্ছা, তারপর হচ্ছে নাজমুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন? জি জি ভাই। আমি চুয়েট থেকে ত্রিপুরাতে পাশ করেছি আর কি, 14 ব্যাচ। মাশাল্লাহ, মাশাল্লাহ ভাই। আচ্ছা, রেপ্লিকা মেডেন সরকার আপু। হ্যালো ভাইয়া, আমি হচ্ছে আমার নাম রেপ্লিকা ম্যান সরকার। আমি ডিউতে ফাইনাল ইয়ারে আছি, আন্ডার গ্রাজুয়েশনে ফাইন্যান্স নিয়ে। ওকে, মাশাল্লাহ। আচ্ছা, রহমান ভাই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, দাদি সুস্থ হয়ে যাবেন, টেনশন নিয়েন না। আচ্ছা, সজয় হাসান ভাইয়ের সাথে কথা হলো, রহমান ভাইয়ের সাথে কথা হলো। তাইবা আক্তার আপু। আচ্ছা, আমি তারপর চলে যাব তাইবা আক্তার আপু, যদি সম্ভব হয় বলিয়েন। আহ জি, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন আপু। আমি তাইবা আক্তার। আমি অলরেডি আপনাদের লুমিনেজে অ্যাডমিট হয়েছি। মানে আচ্ছা ইউনিভার্সিটির নাম বলো। আমার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি, আমার সাবজেক্ট আচ্ছা ছিল কেমিস্ট্রি। আচ্ছা আপু, তাহলে দেখা হবে ইনশাল্লাহ, লুমিনেজ ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমি অনেকেই দেখতে পাচ্ছি, মাহবুব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি হচ্ছে আসসালাম। মাহবুব হোসেন, চুয়েট মেকানিক্যাল। থ্যাংক ইউ। আলামিন ভাই। জাহিদ হাসান। ওকে, জাহিদ হাসান ভাই, মাশাল্লাহ, ইংলিশ থেকে, মাশাল্লাহ। আলামিন ভাই। তাবাসসুম আপু। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম আপু। রাজশাহী ইউনিভার্সিটি থেকে হুম। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। মাশাল্লাহ। ওকে। আচ্ছা, জালাল, জালাল উদ্দিন। জালাল হচ্ছে আমার ফ্রেন্ড, তারপর আমি বলবো যে তার পরিচয়টা একটু দিতে। আমি জালাল উদ্দিন। আমি গ্রাজুয়েশন শেষ করেছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেট থেকে। এখন আচ্ছা, চাকরি বাকরি করছি, বাইরে যাওয়ার একটা প্ল্যান করছি। আমার বন্ধু ওকে। আছে, তার সহায়তা নেওয়ার জন্য আছি। আচ্ছা, ইনশাল্লাহ থ্যাংক ইউ। সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি হচ্ছে মাহমুদা আপুকে পাইলাম, থ্যাংক ইউ মাহমুদা আপু জয়েন করার জন্য। উনি ইউএস থেকে আমাদের সাথে জয়েন করেছেন। মাহমুদা আপু, আপনি একটু পরিচয়টা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ভাই। আমি মনে হয় আসসালাম। এই গ্রুপের সব থেকে বুড়া বয়স্ক। আমি 2012-তে মাস্টার্স কমপ্লিট করেছি নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে। জি। এখন জব করছি, 34তম বিসিএস প্রশাসনে আছি। আচ্ছা আর এখন মানে পিএইচডির জন্য প্ল্যান করছি। আচ্ছা, আর এখানে আমি একটা জিনিস বলে রাখি সবাইকে, আমি চেষ্টা করব লাস্টের দিকে এসে আপু যদি থাকেন তাহলে হচ্ছে লোক আপু, আপনি মানে যেহেতু ইউএসএ আছেন, ভাইয়া হচ্ছে ওইখানে পোস্টডক করতেছেন কর্নেল ইউনিভার্সিটিতে। সো আপনি আমাকে যদি সম্ভব হয় লাস্টের দিকে সবাইয়ের জন্য 5 মিনিট সময় দিয়েন, যাতে করে হচ্ছে ওনারা যদি কোনো কোশ্চেন থাকে একদম, তাহলে হচ্ছে আপনি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করলেন। মানে আমি হ্যাঁ চাচ্ছি হ্যাঁ, না। অবশ্যই অবশ্যই, আমি চেষ্টা করছি পুরো ক্লাসটা অ্যাটেন্ড করার। আমার ছোট্ট একটা বেবি আছে বাসাতে আর বড়টা তো আচ্ছা স্কুলে। তা আমি আচ্ছা চেষ্টা করব, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমার জায়গা থেকে। আমি নিজে ভুক্তভোগী তো, আমি অনেক কিছু এখানে এসে জেনেছি, যেহেতু এখানেও একটা মাস্টার্স আমি করেছি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ওকে, মোস্ট ওয়েলকাম আপু, আপনাকে অগ্রিম ধন্যবাদ। আর আপনারাও এই সুযোগটা একটু হাতে মানে হাতে যেহেতু পেয়ে গেছেন, কাজে লাগান, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, আব্দুল্লাহ জুয়েল ভাই।
আব্দুল্লাহ জুহেল ভাই, নাফিস ভাই, আর যদি সবাই সম্ভব হয় আপনাদের পরিচয়টা মানে ভার্সিটি নামটা অ্যাটলিস্ট একটু আমাকে একটু চ্যাট বক্সে লিখে দেন। আমি অনেককেই পাচ্ছি, আমরা মনে হয় আর সময় নষ্ট না করে আমরা টপিকে ঢুকে যাই, এটা মনে বেটার হয়, ঠিক না? ওকে, নাফিস ভাই, পরিতোষ ভাই পাইছি আমরা, পরিতোষ ভাইকে দেখতে পাচ্ছি, একটু বলিয়েন। ওয়াহিদ ভাই, আচ্ছা আমি কার কাউকে মিস করলাম? না, মোস্ট প্রবাবলি না। ওকে, মাশাআল্লাহ, ডেফোডিল ইউনিভার্সিটির সিএসসি অনেক মানুষকে আমি চিনি, সিএসসি ত্রিপলি এই দুই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক মানুষকে আমি পেয়েছি। আচ্ছা জালাল, ওকে। আচ্ছা আচ্ছা, এখন আমি আসি হচ্ছে জিআরই নিয়ে। এখন এখন কথা হচ্ছে হলো গিয়ে জিআরইর ব্যাপারটার মূল মানে কোয়ান্ট নিয়ে আজকে ক্লাস করবো, কিন্তু আমি জিআরই ব্যাপারটা ছোট্ট একটু জানাতে চাই আপনাদের যে জিআরইর মূল ব্যাপারটা কোথায় কোথায় লাগে বা কি ব্যাপারটা আসতেছে। সো জিআরইর জন্য হচ্ছে হলো গিয়ে আপনি যদি দেখেন ইউএসএ তেই মূলত লাগে, বাট আপনি ইউএসএ ছাড়া যে কোনো ভার্সিটিতে আপনি যদি জিআরই স্কোর শো করেন তাহলে হচ্ছে আপনাকে একটা ভালো প্রায়োরিটি দেওয়া হবে। এটা ট্রু এবং হচ্ছে এটা সর্বজন স্বীকৃত। এবং এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যে ইউএস এর সাথে রিলেটেড এরকম যে কোনো ভার্সিটিতে আপনি জিআরই স্কোর বাধ্যতামূলক করা হয়। এরকম হচ্ছে আপনি দুবাইয়ের ইউনিভার্সিটি গুলো দেখতে পারেন, কিংবা হচ্ছে আপনি সিঙ্গাপুর ইউনিভার্সিটিও দেখতে পারেন। এরকম অনেক অনেক ভার্সিটি আছে যেখানে ইউএস এর সাথে কানেক্টেড বলে সামহাউ তারা জিআরইটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। বুঝতে পারছি কিনা? সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, কেন আমরা ইউএসএ চুজ করব। আমার কাছে ফার্স্ট মনে হয় ইউএসএ চুজ করার জন্য একটা লং গ্যাপ যদি আপনার থাকে, বুঝতে পারছি কিনা, যে আপনার লং গ্যাপ, আপনি যদি অনেক বছর ধরে তো পড়াশোনায় নাই, এখন আপনি কিভাবে মাস্টার্স বা পিএইচডি করবেন, মানে আপনাকে কে নিবে আপনাকে, আপনি যে স্টুডেন্ট এই ব্যাপারটা কে হচ্ছে প্রায়োরিটি দিবে, এই একটা ব্যাপার কাজ করে। তারপর হচ্ছে হলো গিয়ে আপনার সিজি কম হইতে পারে, সিজিপিএ কম, কিংবা আপনার রিসার্চ পেপার, আমার লেখা দেখা যাচ্ছে কি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সাদিয়া আপু। সো রিসার্চ পেপার নাই, কোনো প্রজেক্ট নাই, এটা হইতে পারে। কিংবা আপনার জবও নাই, আমি যদি বলি যে আপনার মানে রিলেটেড কোনো জব নাই, জব বলতে আমি রিলেটেড জব বুঝাতে যাচ্ছি, তাও যদি না থাকে, সো এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলো তো আপনি ফিল আপ করতে পারতেছেন না। সো আপনি কি মাস্টার্স করতে পারবেন না, আপনি কি পিএইচডি করতে পারবেন না। সো এর জন্যই আমার কাছে মনে হয় যে এখানেই জিআরই খুব বেশি ইফেক্টিভলি কাজ করে। সো জিআরই হচ্ছে এগুলার হচ্ছে গ্যাপটা ফিল আপ করে দিচ্ছে। সো অ্যাজ এ হোল মানে অবশ্যই ইউএসএ হচ্ছে লোকে আপনার পুরা প্রোফাইলটাকে ইভালুয়েট করে, যে হচ্ছে লোকে আপনার সিজিপিএ শুধু অনলি সিজিপিএ দিয়ে না, শুধু অনলি হচ্ছে লোকে আপনার পাবলিকেশন দিয়ে না, ওভারঅল এসওপি, এলওআর, জিআরই স্কোর, আইএলটিএস স্কোর বা টোফেল স্কোর সবকিছু মিলে হচ্ছে যেহেতু ইভালুয়েট করতেছে, সেহেতু হচ্ছে আপনার কোনো একদিক থেকে বাদ দেওয়া সম্ভব না। এখন এখানে একটু বলে রাখি যে কোভিড এর পরে বা কোভিড এর মধ্যে দেখা যাচ্ছে যে জিআরই ব্যাপারটাকে অনেক জায়গায় হচ্ছে অপশনাল করে দিছে, অনেক জায়গায় হচ্ছে প্রেফার্ড করে দিছে, কিংবা হচ্ছে হাইলি প্রেফার্ড, কিছু জায়গায় নট রিকোয়ার্ড বলা। সো এখন এখানে বলে রাখা ভালো, মানে আমি আমার জায়গা থেকে বললে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমি আসলে একটু বানাই বলতেছি, বাট আপনি একটু যদি খোঁজ নিয়ে দেখেন যেখানে প্রেফার্ড এই ওয়ার্ডটা ইউজ করতেছে বা অপশনাল, বুঝতে পারছি কিনা, অপশনাল এই কথাটা ইউজ করতেছে, সেখানে জিআরই লাগে। আপনি ধরে নেন এই যে প্রেফার ইউজ করতেছে, তার মানে হচ্ছে আপনি জিআরই ছাড়া অ্যাপ্লাই করতে পারতেছেন, এই $40 থেকে $140 আপনি আরামসে পে করতেছেন। সো এটাই তাদের লাভ, অ্যাকচুয়ালি কোনো ধরনের কাজ করা লাগতেছে না, পোর্টাল ওপেন, আপনি আপলোড করতেছেন, তার সাথে এতগুলো ডলার ঢুকতেছে পার স্টুডেন্ট থেকে। সো এটা আপনি বলতে পারেন একটা বিজনেস পার্সপেক্টিভে বলতে পারেন, কিংবা আমার কাছে মনে হয় যে এটা একটা স্কোপ তৈরি করে দিছে। কিন্তু এই ওয়ার্ডগুলা থাকলে আপনি ধরে নেন অবশ্যই আছে। আর ইজ নট রিকোয়ার্ড একদম বলেই দিছে যে লাগতেছে না, ওই ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে লেগে যায়। কেন লেগে যায়? কারণ আপনি যদি সেন্ট্রালি অ্যাপ্লাই করেন, কিংবা যদি অ্যাডমিশন কমিটি দেখে যে দুইটা স্টুডেন্ট সবকিছু সেম, একজনের জিআরই স্কোর কিছুটা হলেও আছে, সো তাদের বেলায় হচ্ছে হলো গিয়ে তাকে প্রায়োরিটি দিবে, মানে আমি একদম মিনিমাম জিআরই স্কোর আছে তাকে প্রায়োরিটি দিবে। এখানে কেন প্রায়োরিটি দিবে? কারণ ওই মানুষটা ইউএসএ আসতে চাচ্ছে, সে এত কিছুর পরেও হচ্ছে জিআরইটা দেওয়ার মতো করে সাহস করেছে, কিছু টাকা খরচ করেছে, তার ডিটারমিনেশন হাই। বুঝতে পারছি কিনা? সো এই ব্যাপারটার উপরে ফোকাস করে হচ্ছে মেইনলি আসে। ওকে, সো এই জন্য আমার কাছে মনে হয় যে যদি ইউএসএ দিতে চান এবং খুব কম খরচে হচ্ছে ফুল ফান্ডেড কিংবা পার্শিয়াল ফান্ডেড ম্যানেজ করতে চান, তাহলে এই বেলায় জিআরইটা আপনি আপনার বাসা থেকে হলেও প্রিপারেশন নিয়ে দিয়ে দেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। সো আমি সাদিয়া আপুকে দেখতে পাচ্ছি বিবিএ নর্থ সাউথ, মাসাল্লাহ, ফাইন্যান্সের উপরে আছেন। সো আপনি ডাটা অ্যানালাইসিস কিংবা ফাইন্যান্সের উপর হচ্ছে মাস্টার্স করতে পারেন বিএসএ তে, কিংবা এমবিওতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ত্রিপলি থেকে ওয়াহিদুজ্জামান ভাই, আরেকটা জিনিস বলে রাখি, এটা ভুলে যাবো হয়তো, যে আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেন নাই, বাট আপনার পিএইচডি করার ইচ্ছা আছে। সো আপনি যদি ডাই হার্ড পিএইচডি করবেনই, আপনি যদি শিওর থাকেন, কিংবা হচ্ছে আপনার একাডেমিতে থাকবেন, কিংবা রিসার্চার হবেন বড় সড়ো, সো তখন পিএইচডি লাগেই। সো এর জন্য হইলে আপনি বিএসসির পরে মাস্টার্স করবেন, মাস্টার্সের পরে পিএইচডি করবেন 7 বছর। সো ইউএসএ তে একটাই সুযোগ আছে যে আপনি
চাইলে অনার্স কমপ্লিট করে সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং পিএইচডি শেষে দুইটা সার্টিফিকেট, মাস্টার্স এবং পিএইচডি, বুঝতে পারছি। সো এই দুইটা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যেতেছেন, সো এই দিকটাও একটা অনেক বড় সুযোগ পাওয়া যায়। ওকে, সো আজকে যেহেতু কোয়ান্ট, আমি কোয়ান্ট নিয়ে শুরু করতে যাচ্ছি। সো ফার্স্টে আমাদের মূল জিআরইর মূল সেগমেন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে রাইটিং পার্ট, রাইটিং পার্টকে আমরা বলবো আওয়া, এটা হয়তো আপনি AWM নামেও পরিচিত হইতে পারেন, যে অ্যানালাইটিক্যাল রাইটিং এবিলিটি বা মেজার, যেটাই বলেন না কেন কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে কোয়ান্ট, যেটা হচ্ছে আপনি সহজ ভাষায় বলতে পারেন ম্যাথ, বুঝতে পারছি কিনা, মানে সিম্পল ভাষায়। আর টোটাল নামটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, টোটাল নামটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং। টোটাল নামটা বলার একটু কারণ আছে, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি নামটা কেন। আর আরেকটা হচ্ছে ভার্বাল সেকশন, যেটাকে আমরা নর্মাল ভাষায় বলতে পারি ইংলিশ, বুঝতে পারছি কিনা। সো আন্ডার গ্রাজুয়েটে জিআরই এর ইম্পর্টেন্স কেমন? আচ্ছা না, আন্ডার গ্রেডের জন্য এসিটি, ইটিএস জিআরই নিয়ে কাজ করে। সো আন্ডার গ্রেডের জন্য হচ্ছে এসিটি তেও জিআরই কাজ করে, মানে ইটিএস কোম্পানি কাজ করে, সরাসরি না বাট ইনডিরেক্টলি কাজ করে। সো এসিটি লাগে। আপনি যদি আন্ডার গ্রেডে যদি পড়তে চান ইন্টারের পরে, বা এ লেভেলসের, সরি ও লেভেলসের পরে, এ লেভেলসের পরে, হ্যাঁ এ লেভেলসের পরে যদি পড়তে চান তাহলে হচ্ছে অবশ্যই এসিটি লাগে, সেটা একটু মাথায় রাখেন। আর এইটারই অনার্সের পরে হচ্ছে জিআরই বলা হচ্ছে। সো এই তিনটা মূল সেগমেন্ট, যে ভার্বাল, কোয়ান্ট আর হচ্ছিল রাইটিং। সো রাইটিং সেকশন হচ্ছে একটা পার্ট, যে পার্টে হচ্ছে আপনার 30 মিনিটস লাগতেছে, এটা হচ্ছে একদম শুরুতেই থাকবে। এরপরে আইদার কোয়ান্ট দিয়ে শুরু হবে, নয়তো ভার্বাল দিয়ে শুরু হবে, বুঝতে পারছি কিনা। সো যদি কোয়ান্ট দিয়ে শুরু হয় এরপরে হয়ে যাবে ভার্বাল, এরপরে আবার যাবে কোয়ান্ট, এরপরে যাবে হচ্ছে ভার্বাল। আর ভার্বাল দিয়ে শুরু হলে কোয়ান্ট, ভার্বাল, আবার হচ্ছে কোয়ান্ট। সো এই দুই সেগমেন্টের যে কোনো একটা আপনি পেতে যাচ্ছেন। সো একটু খেয়াল করে দেখেন, কোয়ান্ট একটা দুইটা, ভার্বালও একটা দুইটা। সো এরকম, তার মানে সব মিলাই তাহলে কয়টা সেগমেন্ট আসলো? টোটাল 5টা সেগমেন্ট কিনা? ওকে, এরকম কিনা, সব মিলে 5টা সেকশন কিনা? সো এই 5টা সেগমেন্টে সো এভাবে ভেঙে দিল কেন? সে ভেঙে দেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে হলো গিয়ে সেকশন অ্যাডাপটিভ এক্সাম, সেকশন অ্যাডাপটিভ এক্সাম। সো সেকশন অ্যাডাপটিভ বলতে আবার কি বোঝাচ্ছে, এটা আবার মানে কি? এটার মানে হচ্ছে প্রথম যে কোয়ান্ট সেকশনটা আপনি দিচ্ছেন, এরপর অবশ্যই ভার্বাল দিবেন, ভার্বাল 1। সো এই কোয়ান্টের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এরপরে কোয়ান্ট 2টা আসবে, বুঝতে পারছি কিনা। সো এই জিনিসটা অনেকেই জানে না, কিংবা হচ্ছে অনেকে ভুলে যায় হয়তো পরীক্ষার আগে, প্রেসারে হয়তো মাথায় থাকে না, সো তারা জাস্ট নর্মালি চলে যায়। কিন্তু এই বেলায় কোয়ান্টের ফার্স্ট সেটের উপর ডিপেন্ড করে কোয়ান্ট 2টা আসতেছে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে কোয়ান্ট ফার্স্ট সেটটা অবশ্যই মিডিয়াম সেকশনের হবে। মিডিয়াম সেকশন, মিডিয়াম সেকশন বলতে মানে 12টা কোশ্চেন থাকবে, 12টা কোশ্চেন 18 মিনিট, সরি 21 মিনিট, 18 মিনিট হচ্ছে ভার্বালে। তো এখানে হচ্ছে 21 মিনিট, 1.5 মিনিটের একটু বেশি, একদম টু বি এক্সাক্ট 105 সেকেন্ড। তো এই 12টার ভিতরে আপনার যদি পারফরমেন্স ভালো হয়, আপনার পারফরমেন্স যদি আবারও বলতেছি ভালো হয়, খুব ভালো হয়, তাহলে হচ্ছে আপনি হার্ড সেকশন পাবেন। আর যদি মাঝামাঝি হয় তাহলে মিডিয়াম সেকশন পাবেন। আর যদি আপনার খারাপ হয় তাহলে ইজি সেকশন পাবেন। তাহলে এই সেকশনগুলো পেয়ে আমার লাভ কি? মানে আমি পাইলাম, না হয় আমি ইচ্ছা করে খারাপ করলাম, তারপর ইজি সেকশন পাইলাম, তারপর ইজিতে ইচ্ছা মতো আমি দাগাইলাম, 15টা করে কোশ্চেন থাকে, 26 মিনিট সময়, আমি অনেক ভালো করার চেষ্টা করলাম, বুঝতে পারছি কিনা। এরকম হইতেই পারে, এভাবে আপনি চিন্তা করবেন। কিন্তু আপনি ইজি সেকশন যদি সবগুলার 15টার 15টা যদি পেরে যান, আপনার স্কোর 151 বা 152 হবে, বুঝতে পারছি কিনা। মানে আই মিন স্কোর যদি সম্পর্কে যদি ধারণা থাকে, আমি একটু স্কোরটা নিয়ে একটু কথা বলি। আমার মনে হয়, ভাইয়া, জি আপু, আমার একটা প্রশ্ন। আমি অসুবিধা নেই। কিভাবে বুঝবো যে এটা আমি সেকেন্ডটা ইজি বা হার্ড বা মিডিয়াম এসেছে? এটা কি কোথাও মার্ক করা থাকবে নাকি জাস্ট বোঝা যাবে? আহ, এটা হচ্ছে আপনি যখন প্রিপারেশন নিবেন, সো আমাদের একটা ফার্স্ট টার্গেট থাকে স্টুডেন্টদেরকে ডিফিকাল্টি লেভেলটা বোঝানোর জন্য, বুঝতে পারছি কিনা। সো এটা আমার প্রাণপণ চেষ্টা থাকে যে ডিফিকাল্টি লেভেলটা কোনটা কেমন। এটার কারণ হচ্ছে কি, আমি যদি আপনাকে ডিফিকাল্টি লেভেল হার্ড, আপনাকে আমি যদি 10টা কোশ্চেন দিই, দেওয়ার পরে আমি যদি আপনাকে বলি যে 10টা কোশ্চেন সলভ করেন 105, প্রতিটার জন্য 105 সেকেন্ড করে আমি টাইম দিলাম আপনাকে, ধরেন হচ্ছে 11 মিনিট বা সরি 15, 16, 17, 18 মিনিট দিলাম, বুঝতে পারছি কিনা, বা 20 মিনিটই দিলাম। তো আপনি হার্ড 10টা করতে গিয়ে আপনি বলবেন যে ভাই এটা তো অনেক কঠিন, তো জিআরই অনেক কঠিন, বুঝতে পারছি কিনা। কিন্তু হার্ড সেকশনে 10টার 10টাই হার্ড হয় না, বুঝতে পারছি কিনা। 15টা তো করে আসে, তো 15টার 15টাই একদম হার্ড হয় না, বুঝতে পারছি কিনা। সো
আপনি যখন প্রচুর প্র্যাকটিস করবেন, আমি যখন ডিফিকাল্টি লেভেল বলে বলে দিব, বা আপনি নিজে যখন সলভ করতে যাবেন অফিসিয়াল কিংবা ক্লাসে, তখন আমরা নিজেরাই আলোচনা করবো যে এটা কি রকম হইতে পারে। তো তখনই আপনি বুঝে ফেলবেন যে এটা আসলে কোন লেভেলের, কারণ আপনি আপনাকে দিয়ে জাজ করবেন। কারণ আপনি জানেন এটা হচ্ছে আমার মিডিয়াম সেকশন, আমি তেমন স্ট্রাগল ফেস করি না, আমি হার্ড সেকশন স্ট্রাগল ফেস করি। সো হার্ড সেকশনই হবে এটা, যদি স্ট্রাগল ফেস করতেছি, এটা স্ট্রাগল ফেস করতেছি না, খুব সিম্পলি পারতেছি, তাহলে এটা ইজি। সো আমি নিজেকে দিয়ে জাজ করবো আর কি, নিজের একটা স্কিল ডেভেলপ করবো। বুঝতে পারছি কিনা? বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। সো আমি যদি যাই, আমাদের আজকে টোটাল থাকবে হচ্ছে সেকশন ব্রেকডাউন, কোশ্চেন প্যাটার্ন, কি কি টপিক, কিছু টিপস থাকবে, ম্যাটেরিয়ালস কি কি ব্যবহার করব, কিভাবে প্রিপারেশন নিব, এটা হচ্ছে 6 নাম্বার। আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে প্রিপারেশন নিব। বুঝতে পারছি কিনা? সো এটা একটু মাথায় রাখেন যে এটা কিভাবে আমরা বলবো, আমি বলার চেষ্টা করব। আর কিছু ইন্টারেস্টিং প্রবলেম আর কিছু টিপস ট্রিক্স নিয়ে কথা বলবো। আর ডায়াগনস্টিক টেস্ট আজকে দিতে হবে না, আমি লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা চেষ্টা করবেন এই পরীক্ষাটা দিতে। আমি এটা নিয়ে একটু ডিটেইলে কথা বলবো ইনশাল্লাহ 9 নাম্বারে। সো সেকশন হচ্ছে 2টা, আমরা একটু আগে ভাগে জেনে ফেলছিলাম। সো 2টা ভাইয়া সেকশন। আমার একটা কোশ্চেন আছে, ওই যে যেটা আপনি ডায়াগনস্টিক টেস্ট দিবেন সেটা কি ইটিএস এর যে অফিসিয়াল দুইটা কোর্স, সরি টেস্ট, এর পরীক্ষা মধ্যে একটাও তো না নাকি? না, একটাও না। আমি হচ্ছে অফিসিয়াল আচ্ছা টেস্ট গুলা কিংবা অফিসিয়াল ম্যাটেরিয়ালস গুলা মানে কোনোভাবেই হচ্ছিল করাপ্ট কিংবা হচ্ছে এক্সপ্লয়েট করতে চাই না। তো এগুলো হচ্ছে খুবই খুবই সিক্রেট এবং খুবই খুবই হচ্ছে প্রিশাস। তো এগুলোর মতো করে রেখে দিছি। আমি হচ্ছে ইটিএস এর মতো কিছু কোশ্চেন, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যই ইটিএস, এবং 12টা কোশ্চেনের তো আমাদের ডায়াগনস্টিক টেস্টে। তো 12টা কোশ্চেন একদম অ্যাকচুয়াল ইটিএস এর মিডিয়াম লেভেলটা, আমি হার্ড দিইনি, মিডিয়াম লেভেলটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ হার্ড দিলে আপনারা ডিমোটিভেটেড ফিল করবেন। সো মিডিয়াম লেভেলটা দেওয়ার চেষ্টা করছি। মিডিয়াম লেভেলটা আপনি ধরতে পারেন যে 155 থেকে 160 ম্যাক্সিমাম। সো আপনি ধরেন 155 এর কাছাকাছি এই স্কোরটার জন্য আছে ফাইট করবেন ওইটা। বুঝতে পারছি কিনা? প্রথম 12টা যেমন মিডিয়াম থাকে এরকম। ওকে জি ভাইয়া বুঝেছি। ওকে। সো ফার্স্ট সেকশনে 12টা কোশ্চেন, আগে ছিল 20টা, এখন 12টা 21 মিনিট, যেটা হচ্ছে 105 সেকেন্ড। আপনারা ধরে নেবেন 105 সেকেন্ড না, 90 সেকেন্ড, মানে 1.5 মিনিট। এটা হচ্ছে আপনার মাইন্ড সেট আপ থাকবে, কারণ মাইন্ড সেট আপ ইজ এভরিথিং আমার কাছে যেটা মনে হয়েছে এই সময় এসে। সো 1.5 মিনিট আপনি ধরে নেবেন, 1.5 মিনিট আছে। সো প্রতিটা কোশ্চেন 1.5 মিনিট। হ্যাঁ ঠিক আছে, বুঝছি 105 সেকেন্ড, বাট আমার মাথায় 1.5 মিনিট ঘুরবে। সো সেকশন 2-তে 15টা কোশ্চেন 26 মিনিট, ওইটাও 105 সেকেন্ড একটু বেশি হয়, বাট আমি ধরে নিব 1.5 মিনিট, কারণ এটা আমার মাইন্ড সেট আপ। আর স্কোরিং হচ্ছে 130 থেকে 170। কেন মাইন্ড সেট আপ বলতেছি? আপনি যদি প্রিপারেশন পরীক্ষার আগে বাসায় যদি 1.5 মিনিট করে নেন, পরীক্ষার সময় আপনার কাছে খুব ইজি মনে হবে, পরীক্ষাটা খুব সিম্পল মনে হবে, মানে এত স্ট্রাগল ফেস করবেন না। আর বাসায় যদি খুবই ফ্রিডম নিয়ে, বা আপনি 1.5 মিনিটের পরিবর্তে 2 মিনিট নিয়ে যদি সলভ করেন, আপনার কাছে পরীক্ষা হল যতই সোজা কোশ্চেন করুক না কেন, আপনার কাছে একটু স্ট্রেসফুল মনেই হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, স্কোরিং এর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা সাধারণত 0 থেকে 100 বা 0 থেকে 120 বা 200 এভাবে স্কোর করে অভ্যস্ত 0 থেকে, বাট এখানে 0 বলে হচ্ছে 130 থেকে 170। আপনি এভাবে চিন্তা করতে পারেন 0 থেকে 40, এভাবে চিন্তা করতে পারেন। বুঝতে পারছি কিনা? কিন্তু এভাবে না বলে তারা বলতেছে 130 থেকে 170। সো কোয়ান্টেও যেমন 130 থেকে 170, ইনক্রিমেন্ট 1, মানে আপনি আইদার 130 পাবেন, নয়তো হচ্ছে 131 পাবেন। বুঝতে পারছি কিনা? বা 150 পাবেন বা 151 পাবেন, 150.5 পাচ্ছেন না। ওকে। সো ভার্বালের জন্য হচ্ছে তেমনি ভাবে 130 থেকে 170 স্কোর, তেমনি ভাবে সেম কোশ্চেন প্যাটার্ন, খালি জাস্ট 12টার জন্য 18 মিনিট ভার্বালে, 15টার জন্য হচ্ছে 23 মিনিট। এটা একদম এক্সাক্ট 1.5 মিনিট করে। ওকে, এটা এক্সাক্ট 1.5 মিনিট করে। সো সব মিলাই হচ্ছে তাহলে কত স্কোর আসলো? টোটাল স্কোর তাহলে কত হইলো? 260 থেকে 340। এখন আপনার ফার্স্ট কোশ্চেন আসতে পারে এটার মধ্যে বেস্ট স্কোর কোনটা বা ভালো স্কোর কোনটা? বেস্ট স্কোর 340 আনডাউটেডলি, পুরা 99%। এখন কথা হচ্ছে আমার জন্য কোন স্কোরটা বেটার হবে। সো এই কোশ্চেনটা খুবই ট্রিকি। আপনি চেষ্টা করবেন যখন ভার্সিটি লিস্ট আউট করবেন, তখন আপনার যে প্রোফাইল, ওই প্রোফাইল অনুসারে ভার্সিটির জিআরই রিকোয়ারমেন্ট কি, বা আপনার যদি প্রেফার্ড থাকে আপনার জিআরই স্কোরটা কিরকম হইলে ভালো হয়, আপনার জায়গা থেকে বেস্টটা অবশ্যই তো দিবেন। সো তারপরেও একটু দেখে শুনে আপনি ভার্সিটি লিস্ট আউট করলে আপনি বুঝে ফেলবেন যে জিআরই স্কোরটা কিভাবে কতটুকু হইলে আমার জন্য বেটার হয়। সো যত প্রিপারেশন নেবেন মোস্ট প্রবলি ভালো হওয়ার সম্ভাবনা বেড়েই যায়, বাট কোন ভালোটা আমার জন্য ভালো এবং এইটুকুই যথেষ্ট, আর বেশি লাগতেছে না, ওইটা ডিফাইন করে ফেলবেন এইভাবে। আর এমনিতে আমি যদি বলি যে মডারেটলি যদি বলি যে জেনারিক ভাবে, যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন বা ম্যাথমেটিক্যাল টাইপের যদি হন, ইঞ্জিনিয়ারিং লিখে আমি পুরাটা, নয়তো ইংলিশ লাগতেছিল। ওকে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন কিংবা এমবিএ তে যেতে চান, ডেটা অ্যানালাইসিস যদি হয় কিংবা স্ট্যাট যদি হয় একটু ম্যাথমেটিক্যাল রিলেটেড, তাহলে আপনার কোয়ান্টের স্কোর লাগবে মিনিমাম 160, পারলে 160-র উপরে। আর ভার্বালে লাগবে হচ্ছে 150, পারলে অবশ্যই 150 যত উপরে যেতে পারেন। সো টোটাল 310।
ওকে। আর আপনার যদি ব্যাকগ্রাউন্ড সোশ্যাল সায়েন্স হয়, ম্যাথের সাথে তেমন রিলেশন নাই, তাহলে আপনার হচ্ছে কোয়ান্টে আপনার স্কোর লাগবে 155, আর ভার্বাল স্কোর লাগবে হচ্ছে 155, সো 310। এটাও 310। আমি অবশ্যই বলতেছি না এটাই পাবেন, এখানে হচ্ছে আপনার বেঞ্চমার্ক বা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা আপনি যে স্কোরটা পাচ্ছেন তার থেকে কত বেশি স্কোর আপনি নিতে পারতেছেন। আপনার যদি বেঞ্চমার্কে থাকে 310, মানে 7 দিন পরীক্ষা দিলে আপনি 310 পাচ্ছেন, পেতেই পারেন। সো তখন আপনি যদি 1 মাস প্রিপারেশন নেন, আপনার স্কোর পাওয়া উচিত 320+। আপনার বেঞ্চমার্ক যদি 320 থাকে, তাহলে আপনার স্কোর পাওয়া উচিত 330+। এভাবে আর কি আপনার বেঞ্চমার্কটাকে ডিফাইন করবেন প্রথম কয়েক মাস, 1 মাসে বা হচ্ছে 15-20 দিনে। দেন আপনার কাজ হচ্ছিল গিয়ে ওই বেঞ্চমার্ক থেকে আমি লাভ দিয়ে এমন একটা স্কোর যেতে চাই যে স্কোর দিয়ে হচ্ছে আমি আরামসে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি এবং ভালো একটা ফান্ড সিকিউর করতে পারি, পারলে ফুল ফান্ড। ওকে, সো এটা হচ্ছে আমি গতানুগতিকভাবে এই স্কোরটা বললাম। আর রাইটিং স্কোরটা বলে দিই, রাইটিং স্কোর থাকে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত, এটা আলাদাভাবে স্কোরিং করা হয় এবং এই স্কোরিং এর ইনক্রিমেন্ট হচ্ছে 0.5 করে। মানে আপনি 3 পাবেন, নয়তো 3.5 পাবেন, নয়তো 4 পাবেন, নয়তো 4.5। আর এই বেলায় ভালো স্কোর হচ্ছে 4 বা 4 এর যত বেশি পাওয়া যায়। বুঝতে পারছি কিনা? ওকে, 4 পেলে আপনি বলতে পারেন আপনি 50%-এর উপরে, আপনি বলতে পারেন আপনি ভালো স্কোর করছেন। লাইফ সায়েন্সের বেলায় ওই যে আমি যেটা বললাম 155 আর 155, দুইটাতেই 155 মিনিমাম স্কোর আমি বলবো আর কি। ওকে, আপনি চাইলে আপনি চেষ্টা করবেন এর বেশি পাইতে। আর যার মনে করেন বেঞ্চমার্ক 290 হইতেই পারে, মানে এটা নিয়ে খারাপের কিছু নাই। 290 অনেক ভার্সিটিতে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে, জিআরই রিকোয়ারমেন্ট 290, আমি দেখছি কিছু ভার্সিটিতে, মানে আমি অনলাইনে ঘাটাঘাটি করতে করতে পেলাম। সো 290 যার বেঞ্চমার্ক, তার উচিত হবে যে 300+ তুলতে। এটার জন্য সে কি করতে পারে? সে অবশ্যই এটার জন্য হচ্ছে 340 বা 330 ম্যাটেরিয়ালস পড়বে না, অবশ্যই ম্যাটেরিয়ালস তার জন্য না, তার জন্য একটু অন্যভাবে ম্যাটেরিয়ালস থাকবে, খুব স্বাভাবিক। আর যে মানুষটা 310 এমনি পাচ্ছে, তার টার্গেট হচ্ছে 320+ হওয়া উচিত, সেই মানুষটা প্রিপারেশনের স্টাইল আর এই মানুষটার প্রিপারেশন স্টাইল অবশ্যই সেম হবে না, একদম আলাদা হইতে হবে, এবং তার মাইন্ড সেট আপ আর তার মাইন্ড সেট আপ সেম না, এটা একটু মাথায় রাখতে হবে। সেই ব্যাপারটা বুঝতে হবে, সেই ব্যাপারটা বুঝে আগাইতে হবে। সব পাশের মানুষটা অনেক ভালো করতেছে, আমি খারাপ করতেছি, বা আমি অনেক ভালো করতেছি, পাশের মানুষ খারাপ করতেছে, এভাবে জাজ না করে আপনি আপনার বেঞ্চমার্কটা ডেভেলপ করেন বা আপনি আপনাকে জানেন এবং ওই জায়গা থেকে বেস্টটা নিয়ে আসার চেষ্টা করেন যে আমি আমার বেস্টটা হচ্ছে এটা। ওকে, আমি আমার জন্য ভাই বেস্ট পাইছি। জি মাহমুদ আপু। ভাই ভাইয়া একটা প্রশ্ন। আইএলটিএস এ যখন আমরা পরীক্ষা দিই তখন আইএলটিএস এর রাইট আপ গুলো, যেমন 9 ব্যান্ডেড যেগুলো, সেগুলো হুম আমরা খুব ইজিলি পড়তে পারি এবং ওগুলো ফলো করলে মোটামুটি 7.5 এসেই যায়। হুম। কিন্তু আমি যেটা জিআরই রিডিং এ, আচ্ছা, মানে সরি রাইটিং এ 7.5, দেখলাম। 7.5 ইজিলি আসে না, 6.5 বা 6 ইজিলি আসে আর কি। 7.5 আসলে একটু আচ্ছা ভালো স্কোর। বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কথা, আপনার কথা এগ্রি করলাম, কিন্তু যখন জিআরইর এই অ্যানালাইটিক্যাল কিংবা ইস্যু ইস্যু এসে গুলো দেখতে যাচ্ছি, 6 রেসপন্স পড়তেই পারি না। সেক্ষেত্রে আমার যদি টার্গেট থাকে যে 3.5 পেলেই আমার চলবে, সেক্ষেত্রে কি 6 রেসপন্স গুলো পড়া উচিত, নাকি ওগুলো অ্যাভয়েড করে 4-5 রেসপন্স পড়া উচিত? আচ্ছা, অবশ্যই 6 রেসপন্স পড়বেন, পড়ার পরে কমেন্ট্রি গুলো পড়বেন, তাহলে হচ্ছে বেটার হয়। সো 6 রেসপন্সটা আমার কাছে যেটা, মানে সারা স্যাম্পল যেটা দিয়ে রাখছে, স্যাম্পল দিয়ে রাখছে প্রায় 700+ ওয়ার্ডের। সো আপনি একটু খেয়াল করে দেখেন, 30 মিনিটে আমি যদি ব্রেন স্টর্মিং করে 700+ লিখতে চাই, তাহলে আমার ওই রকমের প্রিপারেশন লাগবে। সত্যি কথা বলতে একটা ভালো রিগোরাস একটা প্রিপারেশন লাগবে, যে প্রিপারেশন দিয়ে আমি হচ্ছে 700+, আমার টাইপিং স্পিড অনেক ভালো থাকা লাগবে, দেন আমি এটা পেতে পারি। বুঝতে পারছি কিনা? সো আপনি এমনিও যদি 3.5 তো আরামসেই পাবেন, যদি আপনি সে যেভাবে বলছে লিখতে, মানে ইটিএস যেভাবে বলছে বা জিআরই যেভাবে চাচ্ছে, 3.5 এমনি পাবেন। আপনি জাস্ট হচ্ছে 4 পাওয়ার চেষ্টা করেন বা 4.5। সো এইটা খুব ইজিলি পাওয়া যায়, আপনি যদি বাসায় একটু যদি ব্রেনস্টর্মিং করেন এবং যদি একটু যদি যেহেতু টপিকগুলো ফিক্সড, প্রায় 200টার মতো কোশ্চেন আছে, এগুলোর মধ্যে থেকে কোশ্চেন যেহেতু আসতেছে, সো মোটা দাগে যদি আপনি 5 থেকে 10টা রাইট আপ ডিফারেন্ট ভাবে লিখে ফেলেন বাসায়, এবং যদি ওইগুলো যদি পারফেক্টলি ইভালুয়েট করেন এবং যদি আপনার স্পেলিং মিস্টেক কম থাকে, আপনি অনায়াসে 4 পাবেন। আপনি অনায়াসে 4 পাবেন। আপনি যদি আপনার লেক্সিক্যাল রিসোর্স এবং যদি কোয়ালিটি সম্পন্ন লেখা হয়, 4.5 এমনি পাচ্ছেন। বুঝতে পারছি কিনা? মানে এটা জাস্ট এই 7 দিন বা 10 দিন একটা ভালো প্রিপারেশন হলেই হচ্ছে। আর জি তার ভাইয়া, বেশির জন্য বুঝতে পেরেছি। অবশ্যই হচ্ছে আপনার বাকি যে টাইপিং স্পিড বা হচ্ছে একটা ভালো প্রিপারেশন দরকার সত্যি। ওকে, আচ্ছা। সো 12টা কোশ্চেনের মধ্যে কি কি টপিক থাকে? সো আমরা মোটা দাগে 4টা টপিকে ভাগ করছে। সো 4টা টপিকের ভিতরে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা দেখেন 2টা-3টা করে আসছে, জিওমেট্রি 3টা, ডেটা অ্যানালাইসিস 4টা, মানে সবচেয়ে বেশি আসছে ডেটা অ্যানালাইসিস থেকে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন,
তারপর হচ্ছে সেট বা ওভারল্যাপিং সেটও বলতে পারেন, তারপর হচ্ছে প্রবাবিলিটি বলতে পারেন। এইগুলা মিলায় হচ্ছে হলো গিয়ে আপনার 4টা কোশ্চেন আসবে। বুঝতে পারছি কিনা? ওকে। আর স্টেটের ভিতরে অবশ্যই মাথায় রেখেন এভারেজ কথাটা থাকে। এভারেজ আমরা যদিও হচ্ছে অ্যারিথমেটিকে নিয়ে যাই, বাট এভারেজ মূলত স্টেটের একটা টপিক। ওকে। আচ্ছা, আমি স্লাইডের ভিতরে হচ্ছে এই টপিকগুলোর ভিতরে কি কি ম্যাটেরিয়ালস আছে ওইগুলো আমরা দিয়ে রাখছি একটু পরে, আপনারা একটু পরেই দেখবেন। আর 15টার বেলায় যদি যাই তাহলে কি হচ্ছে, তাহলে একটু খেয়াল করে দেখেন ডাটা অ্যানালিসিস 4টাই, আর এরিথমেটিক আর এলজেব্রার সংখ্যা বেড়ে গেছে। জিওমেট্রি আগেও 3টা ছিল, এখনো 3টা আছে, তার মানে টোটাল জিওমেট্রি আসছে 6টা। অ্যালজেব্রা এরিথমেটিক আমি একসাথেই ধরতে চাচ্ছি, কারণ এই টপিকগুলো একসাথেই আসে, প্রায় জিওমেট্রির সাথে রিলেটেড করেও আসে। সো এখানে 8টা আসতেছে, এর আগে ছিল 5টা, সব মিলে এখানে 13টা, আর এখানে আসতেছে 6টা, আর এখানে আসতেছে 8টা। খেয়াল করে দেখেন মোট 27টা কোশ্চেন। সো এরিথমেটিক অ্যালজেব্রা যারা হচ্ছে দুর্বল আছেন তাদের কাজ হবে আগে এরিথমেটিক অ্যালজেব্রাটা পড়ে ফেলা। জিওমেট্রি সিলেবাস হিউজ, 6টা কোশ্চেন আসে মোটামুটি, মানে এটা হচ্ছে ইন জেনারেলি বলা। এটা ব্যাপারটা এরকম না যে হচ্ছে এটাই আসবে এবং এটাই আসতে হবে, কারণ ইটিএস কোথাও যেহেতু বলে নাই সেহেতু হচ্ছে আপনি এভাবে ক্লেম করতে পারেন না। তো আমি জাস্ট মোটামুটি শিওর থাকেন 99% শিওর যেভাবে আসতেছে। ওকে। সো এই বেলায় যে 6টা কোশ্চেন আসতেছে, কিন্তু এটার জন্য থিওরি পড়তেছে বেশি, আর এখানেও মোটামুটি ভালোই থিওরি আছে, বাট এটা একটু আপনি স্টেটের ব্যাপারটা বেশ ভালোভাবে পড়লেন। এখন যিনি হচ্ছে 160 মোটামুটি পেলেই খুশি বা 155 প্লাস পেলেই খুশি, তার জন্য হচ্ছিল গিয়ে 1টা 2টা টপিক বাদ দেওয়ার ব্যাপারটা যেটা ছিল আগে, মানে আগে যখন হচ্ছে মানে 4 ঘন্টার পরীক্ষা হতো, এখন যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, মানে 1 ঘন্টা 58 মিনিট টু বি এক্সাক্ট। তো তাদের বেলায় আমার ব্যাপার বলা থাকবে বা একটা অ্যাডভাইস থাকবে যে আপনি কোনো টপিক একদম বাদ দিয়েন না, মানে একদম আমি টপিক ধরবো না এই টাইপের কাজ করতে যায়েন না। আপনি একদম কিছুটা হইলো একদিন পরে হইলো বেসিকটা নিয়ে যান। মনে করেন কোঅর্ডিনেট জিওমেট্রি আমি জীবনে পড়িনি, ধরেন আপনি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বা ধরেন হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে ধারণা নেই, বাট তারপরেও এটা সম্পর্কে আপনি বেসিকটা নিয়ে যান। বেসিক পড়তে আমার মতে বেসিকের থিওরি পড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি লাগবে না। বুঝতে পারছি কিনা? সো এই বেসিকটা নিয়ে যান, ওইখান থেকে যদি কোশ্চেন এসে পড়ে 2-3টা, আপনি 1টা 2টা এমনি পারবেন। বেসিক থেকেই কোশ্চেন বেশি করে জিআরএ। ওই যে বলছিলাম যে কোয়ান্টের নামটা ছিল কোয়ান্টিটেটিভ রিজনিং। সো রিজনিংটা বা থিঙ্কিং ক্যাপাবিলিটিটা ডেভেলপ হবে, আপনি ক্যালকুলেট করতে পারতেছেন কিনা এটা তাদের মাথা ব্যথা খুবই কম। ওকে। সো এই জায়গায় একটু মাথায় রাখেন, মানে এই স্ট্র্যাটেজিটা একটু মাথায় রাখেন যে হচ্ছে আমি পারমুটেশন কম্বিনেশন বাদ দিয়ে দিই। সো আমি একজনকে পাইছি যে ভাই আমার 3টা কোশ্চেন আসছে পারমুটেশন কম্বিনেশন থেকে, আমি তো এটা বাদ দিয়ে দিয়েছিলাম, আমার কাছে এটা কেমন জানি প্যাচ প্যাচ লাগে, বাট 27টার ভিতরে 3টা কোশ্চেন এসে পড়ছে এটা নিয়ে। বুঝতে পারছি কিনা? আগে যেমন বলতে পারতাম এই টপিক থেকে একটা, এই টপিক থেকে একটা, কিন্তু এখন বলা যাচ্ছে না। আমি আরেকজনকে পাইছি যিনি কোঅর্ডিনেট জিওমেট্রি বাদ দিছে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 3টা কোশ্চেন এসে পড়ছে। বুঝতে পারছি কিনা? সো এর জন্য আমার অ্যাডভাইস থাকবে যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকজনকে পাইছি যে একটা টপিকের উপরে বেশি ফোকাস দিয়ে দিছে জিআরই ওই পার্টিকুলার কোশ্চেনে। সো আমার অ্যাডভাইস থাকবে আপনি বেসিক সবগুলা পড়ে যান, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ওকে। এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? ওয়াহিদ ভাই, তাইবা আক্তার আপু, রহমান ভাই, মাহবুব ভাই। আমি পরবর্তীতে শাহিন ভাই আসছেন, রাশিক হাসান ভাই আসছেন, পরিতোষ ভাই, বিশাল সেন ভাই, অনন্ত ভাই, বলেন কোন কোশ্চেন আছে কিনা? তাবাসসুম তন্নি আপু পরে আসছেন, ফায়াজ ভাই, রবিন ভাই, আবির ভাই, দীপ্ত ভাই, বলেন কোন কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত, বা কোনো ডাউট, এনিথিং? ওকে। কারো কোনো কোশ্চেন নেই? না ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে কোশ্চেন প্যাটার্নে যাব, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি পরীক্ষায় না জানেন, পরীক্ষায় গিয়ে যদি কোশ্চেন প্যাটার্ন পড়তে হয় বা কিভাবে অ্যাপ্রোচ করবে এটা যদি জানতে হয়, তাহলে অনেক টাইম কিল হয়। সো এগুলো আগে একটু জেনে নেই। সো মোটামুটি 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পলগুলোই নিয়ে আসার চেষ্টা করছি। এর জন্য হচ্ছে একদম স্ক্রিনশট দিয়েছি, এটা আমি চাইলে টাইপ করতে পারতাম, বাট স্ক্রিনশট দিয়েছি যাতে করে আপনি ফন্টের ব্যাপারটা আর কিভাবে থাকে। অবশ্যই আমি উপরের দিকে ফুট নোটে কিছু থাকে, আর ফুটে কিছু থাকে, আর হচ্ছে নিচের দিকে কিছু থাকে। সো ওগুলো নিয়ে আমি হচ্ছে হেড নোট, ফুট নোটে কিছু থাকে, এগুলো আমি লিখলাম না, আমি জাস্ট কোশ্চেনটা নিয়ে আসছি এখানে। সো একটু খেয়াল করে দেখেন, এখানে একটা থিসিস স্টেটমেন্ট দিছে বা একটা ইনফরমেশন দিছে, যাই বলেন না কেন, আর সাথে কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি। বুঝতে পারছি কিনা? সো 2টা কোয়ান্টিটি কম্পারিজন করব, এটাকে আপনাকে শর্ট ফর্মে কিউসি বলতে পারেন। সো হুইচ কোয়ান্টিটি ইজ গ্রেটার, এটা হচ্ছে আমার ডিফাইন করতে হবে। যদি কোয়ান্টিটি এ বড় হয়, অ্যান্সার হচ্ছে এ,
এই যেভাবে আপনি এখানে ক্লিক করবেন, আমি অবশ্যই গোল্লা দাগ দিবেন না, এভাবে ক্লিক করবেন মাউসে। এটা কম্পিউটার বেসড পরীক্ষা, কোনোভাবেই পেপার বেসড দেওয়া যায় না। পেপার বেসড তারপরেও দেখবেন কিছু জায়গায় হয়তো আপনার নাম শুনবেন পেপার বেসড দেওয়া যায়, ওগুলোতে হচ্ছে কারেন্টের অ্যাক্সেস নাই, কম্পিউটার বা ইন্টারনেটের অ্যাক্সেস নাই, ওইসব জায়গায় সব দ্বীপপুঞ্জে কিছু যে পেপার বেসডের পরীক্ষা আছে, কিন্তু সব জায়গায় আর কি কম্পিউটার বেসড। যদি এ বড় হয় এ দাগাবেন, বি বড় হইলে বি দাগাবেন, যদি দুইটা সমান হয় তাহলে সি দাগাবেন। আর যদি কিছু বলতে না পারেন এক্সপ্লিসিটলি যে 100% সময় এ বড় 100% সময় বি বড়, আপনি পাচ্ছেন না, একবার দেখতেছেন এ বড় একবার বি বড়, কিংবা হয়তো হচ্ছে গিয়ে আপনি ডিফাইনই করতে পারতেছেন না যে ভাই এটা কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, তখন আপনি ডি দাগাবেন। কোনো অপশন ই নাই, এবং এই সিরিয়ালটা সবসময় মেনটেন করবে তারা। বুঝতে পারছি কিনা? এটা এই জন্য এটা হচ্ছে একটু স্পেশাল, জিআরইতে এটা সাধারণত পাওয়া যায়, আর কোথাও এরকম দেখা যায় না এই কোশ্চেনের প্যাটার্নটা। সো এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। সো হুইচ কোয়ান্টিটি ইজ গ্রেটার, এটা হচ্ছে আপনি ডিফাইন করবেন। তো এখানে একটা জিনিস ছোট করে বলে রাখি, ধরেন হচ্ছে আমার কাছে আমার কাছে কলম আছে আর আমার মোবাইল ফোনটা আছে, দেখা যায় কিনা? হ্যাঁ। সো আমি জানি যে আমার কলমের থেকে মোবাইল ফোনের ওয়েট অনেক বেশি, এটা আমি শিওর। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার মোবাইলের ওয়েট কত, তো আমি হুট করে বলতে পারবো না। কলমের ওয়েট কত জানি না, একটা অনুমান করে বলতে পারবো 15-20 গ্রাম। মোবাইলের ওয়েট কত 150 থেকে 200 গ্রাম, বাট আমি স্পেসিফিক না, বাট আমি শিওর কলমের থেকে আমার মোবাইলের ওয়েট বেশি। বুঝতে পারছি কিনা? সো কোয়ান্টিটিভ কম্পারিজন করলে আমি অবশ্যই কোয়ান্টিটি বি, মানে আমি এটা যদি মোবাইল হয় বা অ্যান্ড্রয়েড হয় তাহলে আমি এটাকে দাগাবো। বুঝতে পারছি কিনা? সো এই কোশ্চেনগুলো প্যাটার্নের সময় আপনি দেখবেন যে যেটার কোয়ান্টিটি বড়, আপনি হয়তো এক্সাক্ট অ্যান্সার পাচ্ছেন না, বাট আপনি বুঝতেছেন থিওরিটিক্যালি যে এই পাঁচটা সবসময় বড় হবে, তাহলে এই পাঁচটাই দাগাবেন। সো আমাদের একটা টেন্ডেন্সি থাকে স্পেসিফিক অ্যান্সারটা কত, এ প্লাস বি এর যোগফল কত, যোগফলটা বসাও 3 নাকি 5। সো এইরকম নাই হইতে পারে। ওকে, বিশাল দা হচ্ছে রমন ভাই থ্যাংক ইউ। প্রবাবিলিটি থেকে কয়টা কোশ্চেন আসবে সেইভাবে হুট করে বলা যাবে না। এমনিতে আগে একটা কোশ্চেন আসতো, 20টা কোশ্চেনের বেলায় একটা কোশ্চেন আসতো, আর 40টা বেলায় 2টা আসতে পারতো। সো এখন হুট করে বলা যাচ্ছে না। বুঝতে পারছি কিনা ভাই? কিন্তু আপনি বেসিকটা পড়ে রাখেন। আর প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের বেলায় গতানুগতিক প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের বাইরেও কিছু হয় না যে হচ্ছে একটু অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন আসছে, যেগুলো হচ্ছে গতানুগতিক যোগ বিয়োগ বা ফর্মুলা দিয়ে সলভ করা যায় না, একটু অ্যানালিটিক্যালি চিন্তা করতে হয়, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়, এই টাইপের ম্যাথ কিছু আসে। বুঝতে পারছি কিনা? ওকে, আমি আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে খুবই গতানুগতিক কোশ্চেন। সব জায়গায় আপনি দেখবেন যে একটা কোশ্চেন আসে 5টা অপশন, যে কোনো একটা অ্যান্সার। বুঝতে পারছি, এমসিকিউ 1 অ্যান্সার, এটা আমরা সব জায়গায় পাই, মানে 4টা অপশন করে তো সব জায়গায় পাই। তো এখানে 5টা অপশন, এই হচ্ছে ব্যাপার, কোনো সময় 4টা অপশন আসবে না। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন অপশনগুলো, এই আগের এমসিকিউ 1 অ্যান্সারে ওভাল শেপে ছিল, এইখানে অপশনগুলো আবার স্কোয়ার বা বক্স শেপে দিছে, খেয়াল করছেন কিনা? সো এই রকম যখন আসবে আপনি শিওর থাকবেন অ্যান্সার একটা হইতে পারে কিংবা মাল্টিপল হইতে পারে, মানে এখানে অ্যান্সার তিনোটাই হইতে পারে। আমি যদি বলি তিনোটা এবিসি এভাবে ডিফাইন করতে চাচ্ছি, যদিও ইটিএস এভাবে ডিফাইন করে নাই, বাট আমাদের সুবিধার্থে ডিফাইন করতেছি, কিংবা বিসি হইতে পারে, এসি হইতে পারে, এ বি হইতে পারে, কিংবা এ অনলি বি অনলি সি, তিনোটা আলাদা আলাদা হইতে পারে। উত্তর হবে না এরকম কোনো অপশন নেই, উত্তর একটা হইতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। এখন এখানে পার্শিয়াল মার্কিং নাই কোনো। আপনি যদি মনে করেন আপনি এবিসি দাগাইছেন এবং উত্তর হচ্ছে বিসি, তাহলে উত্তর হচ্ছে না, আপনি একটা বেশি দাগায় ফেলছেন। আবার উত্তর হচ্ছে এবিসি, আপনি আপনি দাগাইছেন শুধু বিসি, এ দাগান নাই, তাহলে উত্তর হচ্ছে না। সো এখানে কোনো ধরনের পার্শিয়াল মার্কিং নাই এবং কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, এর জন্য সবাইকে বলা হয় আপনি ভাই না বুঝেন আপনি উত্তরটা দাগাই দিয়ে আসেন, তাও একটা প্রবাবিলিটি আছে যে উত্তরটা হয়ে যেতে পারে। বুঝতে পারছি কিনা? আপনার ইনটিউশন ব্যবহার করে উত্তরটা দাগান। সো আপনি যখন জিআরই প্রিপারেশন নেবেন, আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে, ইনটিউশন দিয়ে বা গাট ফিলিং দিয়ে, আপনার যেটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে জানি না, দিয়ে হলেও উত্তরটা দাগায় ফেলেন ভাই। কেন দাগাবেন? যদি লেগে যায় একটা মার্ক পেয়ে গেলেন, হারানো তো কিছু নাই। বুঝতে পারছি কিনা? সো হারানোর যেখানে কিছু নেই, সবটাই যেহেতু প্রাপ্তি, সেহেতু দাগায় যাবেন, এ হচ্ছে কথা আর কি। সো এই কোশ্চেনটা আমি স্পেশালি রাখছি, আমার কাছে এই কোশ্চেনটা খুবই অবাক লাগছে। এই কোশ্চেনটা হচ্ছে একটু টাফ। এই কোশ্চেনটা আপনি দেখবেন যে এই স্ট্রাকচারটা সাধারণত খুব কম পাওয়া যায়, বাট আপনারা যারা হার্ড লেভেল পেতে যাচ্ছেন কিংবা যাদের টার্গেট 160+ কোয়ান্টে, তারা এই কোশ্চেন প্যাটার্নটা একটা পাবেন এবং এটা পরীক্ষা হলে গিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এ একটা স্টেটমেন্ট, এখানে ধরলাম এ একটা অপশন, বি একটা অপশন, সি একটা অপশন।
তো আপনি দেখবেন এক্স প্লাস এ মিলিয়ে এই উত্তরটা দেওয়া যায় কিনা, ডিটারমাইন করা যায় কিনা মিডিয়ান। তারপরে এক্স প্লাস বি মিলিয়ে দেখবেন, তারপরে এক্স প্লাস সি মিলিয়ে দেখবেন। তার মানে কয়টা ম্যাথ এখানে? 3টা ম্যাথ। ইন্ডিভিজুয়ালি 3টা ম্যাথ সলভ করে আপনি দেখবেন যে মিডিয়ান বের করা যায় কিনা। মিডিয়ান কত আমার মাথা ব্যথা না, মিডিয়ান 105, 50, 20, 30 যাই হোক, মিডিয়ান বের করা যাচ্ছে, ওকে ডান, তাহলে এটা অ্যান্সার। মিডিয়ান বের করা যাচ্ছে না, এটা অ্যান্সার না। মিডিয়ান বের করা যাচ্ছে, অ্যান্সার, শেষ, এসি অ্যান্সার। সো এই ম্যাথের টাইমটা 2 মিনিট লাগতেই পারে। এই ম্যাথের ডিফিকাল্টি লেভেল সাধারণত, এই স্ট্রাকচারটাই সাধারণত ডিফিকাল্টি লেভেল 4 থাকে, বুঝতে পারছি। আর যদি একটু অন্যরকম হয় তাহলে এটা ডিফিকাল্টি লেভেল 5-এ চলে যাবে। তো ডিফিকাল্টি লেভেল 5 বলতে আউট অফ 10 না, 5 আউট অফ 5। এটা ইটিএস ডিফিকাল্টি লেভেলগুলো স্কেলটা মাপে হচ্ছে 5-এ। সো আউট অফ 5-এ কত? সো আউট অফ 5-এ 4, 5 প্রায়ই থাকে এই কোশ্চেনের স্ট্রাকচারগুলোতে। ওকে, আচ্ছা। সো এরপরে চলে যায় নিউমেরিক্যাল এন্ট্রি। এখানে কোনো ধরনের অপশন নাই, আপনাকে টাইপ করতে হবে, জাস্ট নিউমেরিক ভ্যালুগুলা টাইপ করতে হবে। মনে করেন $100 আসছে অ্যান্সার, আপনি 100 অ্যান্সার করবেন। মাঝে মধ্যে দেখা যায় পায়ের বেলাটাও, এখানে পাই ছোট্ট করে লেখা থাকে, অ্যান্সার আসছে 100 পাই, এখানে সুন্দর করে 100 লিখবেন, বা -100 হইতে পারে যদি অন্য কোনো ভ্যালু আসে, কিংবা কিংবা পার্সেন্টেজের আপনার অ্যান্সার আসছে 25%। সো আপনি এটাকে কি 1/4 লিখবেন, এটাকে কি 0.25 লিখবেন, না কি লিখবেন অ্যাকচুয়ালি, নাকি 25% এখানে টাইপ করে দিবেন? না, তখন এখানে সুন্দর করে বলা থাকবে হোয়াট পার্সেন্ট, তখন আপনি শুধু এখানে 25 লিখবেন। কিংবা মাঝে মধ্যে হোয়াট পার্সেন্ট এখানে বলা না থাকলে 25 এখানে বলার জন্য স্পেস রাখবে, আর এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিবে। সো এই টাইপের কোশ্চেনগুলোতে একটু ক্লিয়ার, একটু ভালো করে প্রশ্নটা পড়বেন যে আমার অ্যান্সারটা তো অবশ্যই নিউমেরিক ভ্যালুগুলো করব, কিন্তু কিভাবে করব, বুঝতে পারছি কিনা। আর যদি দশমিকের ব্যাপার নিয়ে আসে, যে ধরেন 0.33 এরকম করে অ্যান্সার আসতেছে, কত ঘর পর্যন্ত লিখবো ভাই? আমি কি 3 সারা জীবন লিখে যাব? না। নাকি পুরোটা ভরে লিখবো 3? না, আপনি কে বলে দিবে যে দশমিকের পরে 1 ঘর নেন, 0.1, নিয়ারেস্ট টু দ্য 0.1, নিয়ারেস্ট টু দ্য 0.01, কিংবা নিয়ারেস্ট টু দ্য হোল নাম্বার। হোল নাম্বার মনে করেন 5.33 আসছে অ্যান্সার, এভাবে আপনি শুধু 5 লিখলেই হচ্ছে। সো এটা আপনি বলা থাকবে, এটা একটু দেখে নিন। ওকে বিশাল দা, আচ্ছা ভাই মার্কিং সিস্টেমটা যদি বলতেন, 2-1টা ম্যাথ ভুল হইলেও কি 170 আসা পসিবল? আগে হচ্ছে একটা ভুল আসলে, আপনি যদি আগে 39টা যদি কারেক্ট হইতো 40টার ভিতরে, তাহলে 170 পাওয়া যেত, বুঝতে পারছি কিনা। কিন্তু এখন দেখা যায় যে হচ্ছে আপনার একটা ভুল গেলে 170 পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং যারা 170ও পাচ্ছে তাদের পার্সেন্টাইল স্কোরটা কম। যেহেতু পরীক্ষাটা ছোট হয়ে আসছে, ম্যাক্সিমাম মানুষ ভালো স্কোর করতেছে সত্যি কথা বলতে তুলনামূলকভাবে। সো এর জন্য পার্সেন্টাইল স্কোরটা কম। পার্সেন্টাইল সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিই, একটা ডাটা সেটকে 100টা টুকরা করলে প্রতিটা টুকরাকে 1% করে ধরা হয়, বুঝতে পারছি কিনা। সো আপনার যে পরীক্ষাটা দিচ্ছেন ওই সমসাময়িকে বা ওই কোশ্চেনের উপরে, সারা ওয়ার্ল্ডে যেহেতু পরীক্ষা হচ্ছে, সো এই কোশ্চেনের উপরে কে কত ভালো করলো এটা পার্সেন্টাইল দিয়ে ভালো করে বোঝা যায়। ব্যাপারটা এভাবে ব্যাখ্যা দিই আমি, যে আপনি আর আপনার বন্ধু, আপনি ভিজিবলি জানেন আপনি হচ্ছে তার থেকে বেটার স্টুডেন্ট বা বেটার স্কোর পেতে যাচ্ছেন। সামহাউ দুইজন সমান স্কোর পাইছেন, কিংবা আপনার বন্ধু বেশি স্কোর পাইছে, দুজনেই ভালো পরীক্ষা দিয়েছেন, দুজনেই ইটিএস এর কোশ্চেনই পরীক্ষা দিয়েছেন, বাট সামহাউ আপনার স্কোর খারাপ আসে তার থেকে, বুঝতে পারছি কিনা। সবকিছু যদি ম্যাটেরিয়ালস এখানে ঠিক থাকে, তার মানে কোশ্চেনটা একটু টাফ ছিল আপনার লেভেলে, তখন আপনার পার্সেন্টাইল স্কোরটা বেড়ে যাবে, বুঝতে পারছি কিনা। আপনার পার্সেন্টাইল বেশি থাকবে, কারণ হয় না যে মাঝে মধ্যে হয় না যে 3.5 পেলে একটা ডিপার্টমেন্টে কেউ ফার্স্ট হচ্ছে, আর একটা ডিপার্টমেন্টে 3.8 পাইলেও ফার্স্ট হচ্ছে না, সে হচ্ছে অনেক পিছনে, টপ 10 এর বাইরে, কারণ যে ফার্স্ট হয়েছে সে 4 আউট অফ 4 পাইছে, বা 5-6 জন 4 আউট অফ 4 পায় বসে রয়েছে। সো এইরকম ব্যাপারটার জন্য পার্সেন্টাইল ব্যাপারটা খুব বেশি ইফেক্টিভ হয়। এর জন্য দেখবেন কিছু কিছু ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টগুলোতে পার্সেন্টাইল স্কোর চায়, জিআরই স্কোর চায় না, জিআরই পার্সেন্টাইল স্কোরটা চায়। ওকে, স্কোরের ব্যাপারটা কি বুঝতে পারছি? তো একটা দুইটা ভুল করলে এখন হচ্ছে বেশ ভালোই মার্ক কাটবে। তো এর জন্য হচ্ছে গিয়ে আমরা মানে বলি যে হচ্ছে গিয়ে মানে ছোট ছোট ভুলগুলো থেকে বেরোয় আসতে, কারণ এখানে ছোট ছোট ভুল করলে অনেক বড় লস হয়ে যায় এই শর্ট পরীক্ষাতে। লং পরীক্ষাতে এই এত বড় সমস্যা ছিল না, একটা দুইটা ছোট করে ভুল হয়ে গেলেও স্কোরে 1-2 হেরফের হইতো, এখন 3-4 পর্যন্ত হেরফের হয়ে যেতে পারে। কেন বলতেছি 3-4? কারণ আমি শিওর না কেন, বা 5ও হইতে পারে। কারণ আপনি কি ইজি লেভেলের কোশ্চেন একটা ভুল করতেছেন, নাকি মিডিয়াম লেভেলের, নাকি হচ্ছে হার্ড লেভেলের, কোন লেভেলের কোশ্চেন ভুল করতেছেন এটা তো আমি জানি না। এটা আপনি আপনি হয়তো আন্দাজ করতে পারবেন, বাট মাঝে মধ্যে 95% বা 90% সময় আন্দাজ করতে পারবেন, বাট ওভারঅল আপনি আন্দাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আমাদের সাবকন্টিনেন্টে কিছু কিছু ম্যাথ আমরা করে খুবই অভ্যস্ত, যেটা হয়তো ইউএসএ বা
অন্যান্য কান্ট্রিগুলোতে অভ্যস্ত নয় এশিয়ার বাইরে, সো তাদের বেলায় এই কোশ্চেনটা কঠিন। সো ওভারঅল যেহেতু তাদের সংখ্যা বা তারা যেহেতু এই পরীক্ষাটা অনেক আগে থেকে দিয়ে আসছে, সো সার্ভে করে দেখা গেল এই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা কঠিন, বাট আমার কাছে সোজা। আবার তাদের কাছে যেটা সোজা এটা আমার কাছে কঠিন হইতে পারে। সো এরকম ধরেন 10% বা 15% ম্যাথ আপনি হয়তো ভুল করবেন যে ডিফিকাল্টি লেভেলটা কোনটা কত, বাট বাকি আমার মতে হচ্ছে প্রায় 90%-এর মতো ম্যাথ আপনি মোটামুটি ধরে ফেলতে পারবেন যেটা ডিফিকাল্টি লেভেল কত। এরপরে চলে যাচ্ছি ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা নিয়ে সবাই ভয় পায়। এই কোশ্চেনটা এই স্ট্রাকচারটা প্রথমবারই থাকে, প্রথম সেকশনেই থাকে। পরের সেকশনে এরকম ছোট ছোট ডেটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, বাট ডেটা ইন্টারপ্রিটেশনের যেটা হচ্ছে একদম খুবই ফেমাস, যে এই একটা বক্স কিংবা একটা চার্ট কিংবা একটা পাই চার্ট হইতে পারে, লাইন গ্রাফ হইতে পারে, বা দুইটা চার্ট হইতে পারে। সো এইগুলা চার্টের উপর ডিপেন্ড করে 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। সো এটা জাস্ট ফার্স্ট সেকশনে পাওয়া যায়, সেকেন্ড সেকশনে পাওয়া যায় না। ওকে, সো এটা একটু মাথায় রাখিয়েন। সো এখানে এইটা থাকবে বাম পাশে, আপনি হচ্ছে এখানে কোশ্চেন অ্যান্সার করবেন। আর যেহেতু এটাতে আমি হচ্ছে ইচ্ছাকৃতভাবে হচ্ছে পুরা পেজটা দেওয়ার চেষ্টা করছি, সো একটু খেয়াল করেন। এখানে ইটিএস জিআরই বলতেছে। ইটিএস জিআরই হচ্ছে হলো গিয়ে আপনার, ইটিএস হচ্ছে কোম্পানির নাম, আর পরীক্ষাটার নাম হচ্ছে বা টেস্টের নাম হচ্ছে জিআরই, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এক্সিট সেকশন ভুলেও ক্লিক করবেন না এখানে, এটা ক্লিক করলে এই সেকশন থেকে বের হয়ে যাবেন, এই কোয়ান্টসেক পরীক্ষা থেকে বের হয়ে যাবেন। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর হচ্ছে খুবই সিম্পল, যোগ বিয়োগ গুণ ভাগ রুট ওভার, আর কিছু নাই। ওকে, আচ্ছা। আর মার্ক হচ্ছে আপনি যদি কোশ্চেনটা আবার দেখা লাগে, মনে করেন পরবর্তীতে আবার যদি দেখা লাগে, তখন মার্কে ক্লিক করে রাখবেন। আর রিভিউ সেকশন হচ্ছে, হয় না যে হচ্ছে এই কোশ্চেনগুলো আমি কোন কোশ্চেনগুলো আমি সলভ করছি, সলভ করি নাই, কোনগুলোর উত্তর দাগাইছি নাকি দাগাই নেই, এই রিভিউ সেকশনে ক্লিক করলে, বা কোনগুলো আমি এনকাউন্টার করেছি করি নাই, এই রিভিউ সেকশনে ক্লিক করলে সব আমল নামা এসে পড়বে ঠিক ওই পার্টিকুলার সেকশনের জন্য, মানে এই কোয়ান্ট সেকশনের জন্য এটা রিভিউ আসবে। হেল্পে ক্লিক করার কিছু নাই, হেল্পে হচ্ছে এই কোশ্চেনটা কিভাবে সলভ করবেন এটা নিয়ে ব্যাখ্যা দেওয়া থাকবে। সো আপনি এটা পড়বেন না, এটা আপনার পড়ার কিছু নেই। আপনি মূলত মেইনলি 1, 2, 3 এই 3টার ভিতরে বেশি দাগাদাগি করবেন, মাঝে মধ্যে হচ্ছে মার্ক নিয়ে দাগাদাগি করবেন। এন্ড 12টা কোশ্চেন আসে প্রথম সেকশনে, আপনি যদি 10টাই মার্ক করে ফেলেন, এটা হয় না। যদি 10টাই মার্ক করতে মার্কই করিয়েন না, দরকার নেই মার্ক করা। আপনার যদি 2টা থেকে 3টা ম্যাক্সিমাম 4টা যদি মার্ক করা লাগে আপনি মার্ক করেন। ওকে, যেটা হয় না যে কোশ্চেনটা আবার একটু দেখতে হবে একটু পরে এসে। সো এই হ্যাঁ, বেলা মার্ক হচ্ছে না করলে কি পরে ওই কোশ্চেনে ফেরত আসা যাবে না? যাবে, কিন্তু আপনি হয়তো যদি ডিটারমাইন যদি করতে না পারেন, আপনার ডিটারমিনেশনের জন্য এই একটা অপরচুনিটি দিয়ে রাখছে আপু, অবশ্যই আসতে আমি পারবেন। বুঝি নাই, তফাৎটা বুঝি নাই ভাই। আচ্ছা, আপনার হচ্ছে প্রথম সেকশনে হচ্ছে ভার্বাল 1-এ যদি বা কোয়ান্টের ফার্স্ট সেকশনে হচ্ছে 21 মিনিট টাইম থাকে। 21 মিনিটের ভিতরে আপনি যতবার ইচ্ছা ততবার হচ্ছে কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে থেকে যতবার ইচ্ছা অ্যান্সার করতে পারবেন, বিভিন্ন কোশ্চেনে যেতে পারবেন ওই সেকশনের। ওই 21 মিনিটে ওই সেকশনের 12টা কোশ্চেনের সব কোশ্চেনে আপনি ঘাটাঘাটি করতে পারবেন। বুঝতে পারছি কিনা? ওকে, হ্যাঁ ভাইয়া। তো এখন কথা হচ্ছে আপনার কিছু কিছু কোশ্চেন থাকে না যে আমরা বলি না যে হচ্ছে কোশ্চেনের উত্তরটা আমরা ভালো করে দাগাইতে পারি নাই, যে 1 নাম্বার 2 নাম্বার এটা একটু বাট দেখবো, এরকম করে মার্ক করে রাখি না পেপার কপিতে যখন পরীক্ষা দিই, যেটা আবার এসে দেখবো। সো এই যে মার্কটা করলেন না, এই মার্কটা যাতে আপনি যেহেতু কম্পিউটার বেসড পরীক্ষা দিচ্ছেন, এই মার্কটা আর কি মার্ক, আর কিছু না। ওকে, আপনি কি মার্ক সিস্টেম সম্পর্কে বুঝতে পারছেন কিনা? মার্কটা হচ্ছে জাস্ট আমি আমার জন্য মার্ক করে রাখলাম, যাতে করে আমি যাতে মাথায় রাখি যে কোশ্চেনটা আমার জন্য আমি আবার একটু দেখবো, এখন দেখতেছি না, এখন আমি বুঝতেছি যে আমি কনফিউজড 50-50 বা 60-40, এটা সময় পেলে লাস্টে আবার সে দেখবো। এরকম হয় না মাঝে মধ্যে পরীক্ষায়? কিন্তু এটা তো ওই একটা সেকশনের মধ্যেই সীমাবদ্ধ। কথার কথা, হ্যাঁ যেমন হ্যাঁ কোয়ান্ট হ্যাঁ 15টা আমি সলভ করতেছি, 2টা মার্ক করে রাখলাম, শেষে দেখলাম। হ্যাঁ। কিন্তু ওই 20 মিনিট বা 21 মিনিট সময় শেষ হয়ে যাওয়ার পরে তো আর এটা আমি দেখতে পারবো না। না, ওই সেকশন একবার শেষ হয়ে গেলে ওই সেকশনে আর ব্যাক করা যাবে না, আর ব্যাক করার কোনো অপশন নেই, নতুন সেকশন শুরু হচ্ছে। সো এর জন্য একটা জিনিস হচ্ছে মুভ অন করার। এটা আমি বলি যে পুরা হোল লাইফে আপনার মানে রিয়েল লাইফে যেটা হয় যে আপনি মুভ অন করার ক্যাপাবিলিটি যাদের ভালো, তারা দেখা যায় যে বেশ ভালোভাবেই লাইফ লিড করতে পারতেছে। সো আপনি একটা সেকশন ভালো করেন খারাপ করেন ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে মুভ অন করে পরের সেকশনে চলে যান। পরের সেকশনে হচ্ছে কি করতেছেন এটা চিন্তা করেন, পরের সেকশনটা কি আসতেছে এটা চিন্তা করেন, কিংবা হচ্ছে চোখটা বন্ধ রাখেন, 30 সেকেন্ডস বা 1 মিনিটের মতো একটা বাফার টাইম আছে। সো ওই টাইমটা নিয়ে আপনি জাস্ট আপনার ব্রেনটাকে হচ্ছে আবার ফ্রেশ করেন, দেন আপনি পরের সেকশনে চলে যান।
কিন্তু আগের সেকশনে এটা ভুল করলাম, ওইটা পারা উচিত ছিল, আয় হায় কি হইলো, লাস্টে তো কোশ্চেনে দেখতে পারলাম না, এত কিছু চিন্তা করার কিছু নেই। জাস্ট ওই টাইমে যা গেছে গেছে, আমি সামনেরটা দেখতেছি। বুঝতে পারছি কিনা? সো এটা একটু মাথায় রাখিয়েন। আর যেহেতু সেকশন অ্যাডাপটিভ, কোয়ান্ট 1 এবং ভার্বাল 1-এ ভালো করার চেষ্টা করবেন। এটা যদি ভালো না করেন, আপনার স্কোর পরবর্তীতে কোয়ান্ট 2 আর ভার্বাল 2-তে যতই ভালো করেন না কেন, আপনার স্কোর 300+ তুলতে পারবেন না। বুঝতে পারছি কিনা? আর যদি যাদের টার্গেট 320-র মতো, তারা অবশ্যই যে মিডিয়াম সেকশন পাবেন, 310+ তুলতে কষ্ট হয়ে যাবে। বুঝতে ওকে? কারণ আপনি মিডিয়াম সেকশন পাবেন, 320+ অবশ্যই হচ্ছে আপনার হার্ড সেকশনে যেতে হবে। আচ্ছা, সো ব্রেকডাউন হচ্ছে সাধারণত 4টা কোয়ান্টিটিভ কম্পারিজন কোশ্চেন আসে, 3টা সিঙ্গেল চয়েস, মানে ওই যে একটাই অ্যান্সার আসবে, আর 3টা ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন আসে। সো ফার্স্ট সেকশনে বলতেছিলাম 3টা ডেটা ইন্টারপ্রিটেশন। সো এই 3টা ডেটা ইন্টারপ্রিটেশনের ভিতরে আপনি দেখবেন হচ্ছে কিছু নিউমেরিক্যাল এন্ট্রি আসতে পারে। হ্যাঁ, সরি, এই যে, সো এই নিউমেরিক্যাল এন্ট্রি আসতে পারে, কিংবা হচ্ছে সাথে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, এই যে এটার ভিতরে, কিংবা এটার ভিতরে হইতে পারে, কোনো সমস্যা নেই, বা এটার ভিতরে থাকতে পারে। সো ওভারঅল আমি বলার চেষ্টা করতেছি যে 12টা কোশ্চেন কিভাবে আসে সাধারণত। আচ্ছা, 15টার বেলা তো সেম, যে 7টা সিঙ্গেল চয়েস, 5টা কোয়ান্টিটিভ কম্পারিজন। কেন 5টা আসতেছে? কারণ এটাই হচ্ছে ইটিএস এর সবচেয়ে ইউনিক প্রোডাক্ট। সো ইউনিক প্রোডাক্ট যেহেতু, এটার দিকে তারা একটু ফোকাস বেশি করে। ওই যে কোয়ান্টিটিভ কম্পারিজন, কোনটা বড় কোনটা ছোট, এটা নিয়ে ভাবতেছিলাম আমরা। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেক মানুষকে দেখতেছি, নতুন অনেকে জয়েন করছেন। তৌসিফ ভাই, সৌমিত্র ভাই, উমে কুলসুম আপু, বলিয়েন কোনো কোশ্চেন আছে কিনা? জোনায়েদ ভাই, আপনারা নতুন জয়েন করছেন, একটু বলিয়েন কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আমাদের তনি আপুকে আমি দেখতে পাচ্ছি, উনি আমাদের স্টুডেন্ট। আর কেউ আমাদের স্টুডেন্ট আছেন কিনা? একটু হাত তুলেন, যদি কেউ স্টুডেন্ট থাকেন একটু হাত তুলেন। আচ্ছা, আমাদের যে সিলেবাস হচ্ছে এটা, শুধু আমি মোটা দাগে বলে দিই যে আপনাদের ত্রিকোণমিতি লাগে না। ত্রিকোণমিতি হালকা কিছু আমরা একটু পড়বো, একদম মিনিমাম, যেটা দিয়ে হচ্ছে হলো গিয়ে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। এবং অবশ্যই আপনি যদি পারেন ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন দিয়েও যদি সলভ করতে পারেন, আপনি সলভ করেন, কোনো সমস্যা নাই, আপনার সলভ করতে পারলেই হচ্ছে। বাট ইটিএস এমন কোনো কোশ্চেন দিবে না এই সিলেবাসের বাইরে। এই সিলেবাসের বাইরে এমন কোনো কোশ্চেন, এই যে অ্যালজেব্রার ভিতরেও আছে। সো অ্যালজেব্রার আগে একটু দেখবেন খেয়াল করে, কোঅর্ডিনেট জিওমেট্রি। সো এটা অ্যালজেব্রার ভিতরেই পড়ে, ইটিএস অ্যালজেব্রার ভিতরেই রাখছে। এটা আপনি চাইলে জিওমেট্রির ভিতরে রাখতে পারেন, সমস্যা নেই, বেসিকটাই থাকে কোঅর্ডিনেট জিওমেট্রি। সাপোজ জিওমেট্রি 3D জিওমেট্রিও আছে। আর ডেটা অ্যানালাইসিসের বেলা একটু খেয়াল করে দেখেন, এটা আমি একটু দেখাচ্ছি কেন, কারণ এটা অনেকেই পড়ে না এবং গুরুত্ব দিতে চায় না। সো এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক ইম্পর্টেন্ট টপিক। কোয়ার্টাইলস, কুইন্টাইলস, পার্সেন্টাইলস নিয়ে আজকে একটু আলোচনা করছি আমরা। ডেটা ইন্টারপ্রিটেশন, সো এই যে এই গ্রাফগুলো আসে, বক্স প্লট, লাইন গ্রাফ, সার্কেল গ্রাফ, মানে পাই চার্ট, এটা পাই চার্ট, তারপরে স্ক্যাটার প্লট। ওকে, বক্স প্লটকে হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লটও বলা হয়। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি, কাউন্টিং মেথড, সেট এন্ড বেন ডায়াগ্রাম। সো এগুলো থেকেও আসে কোশ্চেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি কেউ মনে করেন ফর্ম ফিল আপ করতে চান, তাহলে হচ্ছে এটা যদি পেতে চান কেউ স্লাইডটা, তাহলে এই ফর্মটা একটু ফিল আপ করে রাখতে পারেন, আমরা হচ্ছে আগামীকাল আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিব। ওকে, একটু দেখিয়েন যে একটা ফর্মে লিংক দেওয়া হয়েছে। আর যদি কোনো ধরনের রিসোর্সেস লাগে, যে কোনো ম্যাটেরিয়ালস, সো আপনি আমাকে এই ফর্মে ফিল আপ করে আপনি হচ্ছে আদার্সে লিখে দিন, আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটু কষ্ট করে হলেও আমি আপনাদেরকে হচ্ছে রিসোর্সেসগুলো দিয়ে দিব। ওকে, কোনো সমস্যা নেই। বা যে কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক্যালি পরেও যদি মনে হয়, বা আপনারা ছাড়া অন্য কেউ যদি চায়, আপনাকে দিয়ে দিতে পারেন। আমি আছি ইনশাল্লাহ, আমি আপনাদেরকে অ্যান্সার পাঠাবো বা অ্যান্সার করব বা ফাইলও পাঠাবো। আচ্ছা, ওকে, আর খুবই সুন্দর কোশ্চেন ওয়াহিদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো কোয়ান্টের বড় কোশ্চেনগুলোতে একটু মাথায় রাখিয়েন, এই কোশ্চেনগুলোকে আমরা বলি যে ওয়ার্ড প্রবলেম কোশ্চেনগুলোতে আপনি এটার আসল টার্গেটটাই হচ্ছে আপনাকে ভয় দেখাবে। সো সে যদি ফার্স্টে আপনি যদি ভয় পেয়ে যান, সে সাকসেসফুলি, আমি বলবো সে হচ্ছে তার কাজ করে ফেলছে, যিনি কোশ্চেনটা বানাইছেন তার কাজ ডান।
সে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে বড় প্রশ্ন দিয়ে বা ওয়ার্ড প্রবলেম দিয়ে, বুঝতে পারছি কিনা। আর ওয়ার্ড প্রবলেম গুলোতে ওয়ার্ড দিয়ে মারপেজ থাকে, খুব কম থাকে হচ্ছে ক্যালকুলেশনের কাজ, বুঝতে পারছি কিনা। কারণ একটা জিনিস আমি খুবই ভালোভাবে স্ট্রিক্টলি সবাইকে বলি যে ইটিএস এর কোশ্চেন গুলা আপনি যদি একবার পেরে যান তাহলে এটা 1.5 মিনিটে সলভ করা পসিবল, আর ম্যাক্সিমাম 2.5 মিনিট লাগতে পারে। আর ওই যে 2.5 মিনিট কেন লাগবে, 1 মিনিট 1.5 মিনিটে সলভ হলে 2.5 মিনিট কেন লাগবে, এই 1 মিনিট হয়তো হচ্ছে আপনার ক্যালকুলেশনে স্লো আপনি একটু, কিংবা আপনি একটু টাইম নিয়ে ক্যালকুলেশন করতেছেন এটার জন্য, কিংবা তার সাথে হইতে পারে এরকম যে আপনি অ্যাপ্রোচটা ধরতে টাইম লাগাইছেন, আপনি অ্যাপ্রোচটা ফার্স্টে ধরতে পারেন, অ্যাপ্রোচটা ধরতে আপনার 30 সেকেন্ডস লাগছে, সো এর জন্য 2.5 মিনিট লাগতেছে। কিন্তু একবার সলভ করে ফেলছেন, দেন আপনি অবশ্যই অবশ্যই 1.5 মিনিটে সলভ করতে পারবেন। আপনি একবার সলভ করার পরও 1.5 মিনিটে সলভ করতে পারতেছেন না, তার মানে ভাই আপনি শিওর থাকেন এটা ইটিএস এর কোশ্চেন না, বুঝতে পারছি কিনা। ইটিএস এভাবে কোশ্চেন করে না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ক্যালকুলেটর ইউজ করতে হয়, কিছু কোশ্চেন থাকে, সো ওগুলাতে 2 মিনিট লাগতে পারে যেহেতু ক্যালকুলেটর ইউসেজ একটু বেশি। সো এই টাইপের কোশ্চেন খুবই কম থাকে ইটিএস এ, খুবই কম। ধরেন 27টার ভিতরে আপনি 3-4টা পেতে পারেন, 2-3টা পেতে পারেন ম্যাক্সিমাম। আচ্ছা, সো এই হচ্ছে আমার অ্যাপ্রোচ থাকে, যে হচ্ছে আমি আগে হচ্ছে ভয়টা থেকে আমি যেন না পাই, তারপর দেখি যে কি করতে বলে, খুব সিম্পল কাজ করতে বলে, খুব বেশি কাজ করতে বলে না। এবং এই টাইপের কোশ্চেনগুলোকে একটা আলাদাভাবে হচ্ছে আপনি লিস্ট আউট করবেন যে ওয়ার্ড প্রবলেম, যে কোশ্চেনগুলো ওয়ার্ড প্রবলেম, সো ওয়ার্ড প্রবলেম আমি হিসেবে এটাকে কাউন্ট করব। ওকে ওকে ভাই। আচ্ছা, সো আমি ম্যাটেরিয়ালসে যদি চলে যাই, ম্যাটেরিয়ালস হচ্ছে আমি অবশ্যই 5LB থার্ড এডিশনটা সাপোর্ট করব, কারণ এটা হচ্ছে একদম আমি যদি ম্যাথ না পারি, মানে ভুলে গেছি 10-12 বছর আগে ম্যাথ করছি আমি, এরপরে আর করা হয় নাই তেমন, সো তাদের জন্য হচ্ছে এটা। সো ম্যানহাটনের একটা 1 to 6 আছে, এটা একটু বেশি প্রিলিমিনারি আমার কাছে, এই জন্য আমি এটা যেতে বলি না, কারণ এটা মানে আপনার যদি টাইম 6 মাস থাকে প্রিপারেশনের, যেটা আসলে আইডিয়াল না, সো তাদের জন্য এটা হইতে পারে 1 to 6। বাট আপাতত আপনি 5LB থেকে শুরু করবেন, এখানে একদম বেসিক থেকে কোশ্চেন শুরু করবে, এখানে ম্যাক্সিমাম ম্যাথই পারবেন, হয়তো 20 থেকে 30% ম্যাথ পারবেন না, ওগুলো দাগায় রাখবেন, বুঝতে পারছি। 5LBর পরে আপনি অফিসিয়াল গাইড শুরু করতে পারেন, আর হচ্ছে তার সাথে আমি বলবো কেএমএফ এর ম্যাটেরিয়ালস গুলা। কেএমএফ হচ্ছে একটা চাইনিজ ওয়েবসাইট, তাদের ম্যাটেরিয়ালস গুলো আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে আমরা চেষ্টা করছি যে অ্যাকুমুলেট করে আমরা একটা ফরম্যাট দাঁড় করাইতে, যাতে করে হচ্ছে মানুষজন পড়তে পারে টপিক ওয়াইজ, যাতে করে হচ্ছে আমরা পরবর্তীতে মানে মানুষজনের যাতে প্রবলেম না হয়, আর যাতে স্ট্রাগল বা একটু কঠিন কঠিন ম্যাথগুলো যাতে সমস্যা না হয়। আইডিয়াল হচ্ছে আমার কাছে মনে হয় আপনি যদি জব করেন, ফুল টাইম যদি আপনি জব হোল্ডার হন, তাহলে আপনার, আর যদি আপনার বেসিক যদি খারাপ হয়, তাহলে আপনার 6 মাস লাগতে পারে, বুঝতে পারছি কিনা। আর যদি মনে করেন আপনার বেসিক বেশ ভালো, আপনি জব হোল্ডার, আপনি প্রতিদিন হচ্ছে একটা সার্টেন পিরিয়ড টাইম ইউজ করতে পারতেছেন, তাহলে আপনার 3 থেকে 4 মাস ইনাফ। আর আপনি যদি একদম ফুল টাইম মানে স্টুডেন্ট, তাহলে আপনার জন্য 2.5 মাস যথেষ্ট, 2 থেকে 2.5 মাস বা 2 মাসও যথেষ্ট, বুঝতে পারছি কিনা। ফুল টাইম যদি আপনি জিআরই নিয়ে পড়েন। সো এখানে একটু বলে রাখি, যেহেতু ভোকাবের ব্যাপার আছে, সো অনেকেরই ভোকাব হচ্ছে অনেক আগে থেকে এনরিচ থাকে, তাদের জন্য 2 মাস বেশি সময়। আর যারা হচ্ছে ভোকাবে একটু স্ট্রাগল করে, তাদের জন্য এই স্ট্রাগলের পরিমাণটা যত বেশি, টাইমটা তত বেশি লাগতে থাকে। সো আইডিয়াল যদি বলেন মোরলেস 3 মান্থস। ওকে, জব হোল্ডার হলে 4 মান্থস হতে পারে ম্যাক্সিমাম। থ্যাঙ্কস ভাই। আচ্ছা, কেএমএফ এর ফাইল, কেএমএফ এর প্রচুর ম্যাথ আছে, সো এত ম্যাথ আমি কয়টা করব, বুঝতে পারছি কিনা। সো এখানে একটা কোশ্চেন আসে, আপনি দেখবেন মানে অনেক জায়গায় অনেক অনেক নাম্বার দিয়ে আছে, সো 1000, 1200, 1300 অনেক নাম্বার থাকতে পারে। সো আমার কথা হচ্ছে আপনি একটা সার্টেন অ্যামাউন্টের ম্যাথ করতে পারেন, এবং যতটুকুই করবেন এখান থেকে আপনি এরর লগটা মেনটেন করবেন। এরর লগ কি, যেগুলো আপনি ভুল করতেছেন ভুলগুলো আলাদা করে রাখছেন। ধরেন আপনি হচ্ছে সর্বসাকুল্যে এই জিআরই প্রিপারেশনের জন্য এই 5LB সহ আপনি 1500 ম্যাথ করবেন, বুঝতে পারছি কিনা। ধরেন 2 মাস বা 3 মাসে, বুঝতে পারছি, 1500 ম্যাথ করবেন। 1500 ম্যাথে আপনি ম্যাথে খুবই দুর্বল, আপনি 700-800 ম্যাথ ভুল করছেন, কারণ এখানে অনেক ম্যাথ আছে খুবই ইজি ভাই, এগুলোর জন্য বাদ চলে যাবে। তো আপনি ধরেন খারাপের খারাপ 800 ম্যাথ আপনি পারেন না, ফার্স্টে নাই পারতে পারেন 800 ম্যাথ, কোনো সমস্যা নাই। এই 800 ম্যাথে আপনি পড়ে যান না ভালো করে, আপনি এই 1500টাই পড়ে যান। হ্যাঁ, আপনার কাছে হচ্ছে রিসোর্সেস 3000, 4000 আছে, বা আরো বেশি আছে, আরো অনেক ধরনের কোম্পানি আছে। তো আমার কথা হচ্ছে আপনি যে এই ব্যাপারগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছে, এই ম্যাথটা আমি কেন পারি না, এই ম্যাথটা যদি একটু ঘুরায় দিই, একটু একটু চেঞ্জ করে দিই, এভাবে না জিজ্ঞাসা করে আমি যদি ওভাবে জিজ্ঞাসা করি, তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো। সো এইভাবে যারা একটু অ্যানালাইসিস করে পড়ে, তাদের জন্য ম্যাটেরিয়ালস এত বেশি লাগে না, কম ম্যাটেরিয়ালসে হয়ে যায়, বুঝতে পারছি কিনা। সো আমার মতে আপনি মানে
হয়তো 1200 বা 1300 বেশি ম্যাথ করবেন না মোস্ট প্রবাবলি। বুঝতে পারছি? আর যেটাই করেন, যেগুলো ভুল করছেন এগুলা স্টার মার্ক, আর যেগুলো কনফিডেন্টলি ভুল করছেন এগুলো যে ডাবল স্টার মার্ক রেখে আপনি আগায় যান। আর যারা হচ্ছে থিওরি ব্যাপারটাতে প্রবলেম ফেস করেন যে ভাই আমি তো থিওরি কবে পড়ছি, এগুলো তো থিওরি কোনোদিন পড়ি নাই, তাহলে আমি কি করতে পারি? আমি কি থিওরি পড়বো? থিওরি পড়তে পড়তে তো ভাই টাইম চলে যাচ্ছে, আমি তো তাও তো থিওরি বুঝতেছি না। তো আমার কথা হচ্ছে ভাই থিওরি যদি না বুঝেন, বোঝার চেষ্টা করেন, বুঝে লিখে ফেলেন, সুন্দর করে নোট করে ফেলেন ওই থিওরিটা। সব থিওরি না, যে থিওরিটা আপনি বুঝেন না, সাদা কাগজে লিখছেন সুন্দর করে, থিওরিটা সামনে রাখেন। ওই টপিকটা যখন সলভ করতে যাবেন বা যে টপিকে সলভ করতে যাবেন থিওরিটা দেখে দেখে সলভ করেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু থিওরিটা একবার দেখে ফেলছেন, দেখে দেখে সলভ করতেছেন, আপনার উচিত হবে থিওরিতে একটা স্টার মার্ক দিয়ে রাখা, যে এই থিওরিটা একবার আসছিল, আমি পারি নাই, আমি এইখান থেকে হেল্প নিছি, নিয়ে আমি সলভ করছি, এর জন্য এখানে একটা স্টার মার্ক। সো যেই থিওরিগুলোতে স্টার মার্ক বেশি আপনার মাথায় থাকবে, যে থিওরিগুলো আসে বেশি সেই থিওরিগুলো এমনি মাথায় ঢুকে যাবে। ওকে। আর অবশ্যই অবশ্যই পরীক্ষার এক, জি জি বলেন বলেন। আচ্ছা, নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, আপনি আমাকে একটু মেসেজে বলেন তাহলে ভালো হয়। আর যেগুলোতে আপনি দেখবেন হচ্ছে মানে, আচ্ছা আমাদের টপিকটা কি ছিল, হ্যাঁ অফিসিয়াল ম্যাটেরিয়ালস, সেগুলো হচ্ছে জেম বলতে পারেন। So, এইগুলাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করিয়েন। এবং আমি বলবো যে এগুলার এটা খুবই ট্রু, এখনকার পরীক্ষার ডিফিকাল্টি লেভেল অনুসারে এগুলার ডিফিকাল্টি লেভেল একটু কম, সত্যি কথা বলতে। এটা হচ্ছে শর্ট হওয়ার পরে দিয়ে, শর্ট হওয়ার আগে আমরা বলতে পারতাম যে এটার সমান, বাট এটা ডিফিকাল্টি লেভেল একটু কম, একটু কম ওভারঅল যদি চিন্তা করেন। অবশ্যই কিছু ম্যাটেরিয়ালস অবশ্যই খুবই স্ট্যান্ডার্ড, মানে সবগুলোই স্ট্যান্ডার্ড, ডিফিকাল্টি লেভেলের কথা বলা হচ্ছে এখানে অ্যাজ এ হোল। সো কেএমএফ এর চ্যালেঞ্জ ম্যাথগুলা এখানের জন্য ওই যে ডিফিকাল্টি লেভেল, যারা বিশেষ করে 160 প্লাস বা 165 প্লাস টার্গেট করতেছেন, তারা এই তিনটা ম্যাটেরিয়ালস পড়লে আপনারা 160 প্লাস পেতে কষ্ট হয়ে যাবে, শুধু এই তিনটা ম্যাটেরিয়ালস পড়লে। 65 প্লাসের জন্য অবশ্যই হার্ড লেভেলের বা বেশ ডিফিকাল্টি লেভেলের ম্যাথগুলা করতে হবে। এটার জন্য আপনি চাইলে জিমেটও প্রিপারেশন নিতে পারেন, জিমেটের কিছু ম্যাথের, কিন্তু জিমেট একটু মাথায় রাখেন সিলেবাসটা একটু বড়। সো জিমেটের যে সিলেবাসটার সাথে হচ্ছে আমাদের জিআর কোনো সম্পর্ক নাই, ওই ম্যাথটুকু বা ওই পার্টটুকু বাদ, ওই পার্টটুকু তো ধরা দরকার নেই। বুঝতে পারছি? যেমন পারমুটেশন কম্বিনেশন অনেক ডিফিকাল্ট লেভেলের ম্যাথ আছে হচ্ছে হলো জিমেটে, যেটা হচ্ছে জিআরিতে লাগে না। সেই ম্যাথ এখাচ্ছে আমি বলে রাখি, গ্রেক মেটে যেভাবে হচ্ছে কোয়ান্টের ব্যাপারটা আসে, আমি হচ্ছে এটার সাথে কিছুটা হচ্ছে, আমি কিছুটা না বেশ খানিকটাই হচ্ছে আমি ডিসএগ্রি করি, কারণ এখানে অনেক থিওরি আছে, অনেক থিওরি যেগুলো হচ্ছে আমাদের সাথে বা জিআর জন্য লাগে না। যারা একদম 165 প্লাস কিংবা 170-র জন্য ফাইট করবেন তারা দেখতে পারেন চাইলে, যে আমার 170 লাগবে ভাই, সামহাও লাগবে, কেন লাগবে জানি না, বাট লাগবে। সো তাদের জন্য হচ্ছে ওইটা হইতে পারে, বাট আমি বলবো যে ওইটা ছাড়াও 170 পসিবল, সত্যি কথা বলতে, বাট 70 হলে আপনি যেতে পারেন মোস্ট প্রবাবলি। ওকে। সো অবশ্যই তিনটা বই তো পড়বো, সাথে কেএমএফ এর অ্যাটলিস্ট 500 থেকে 600 বা তার বেশি ম্যাথ করার চেষ্টা করবো, পারলে 1000-এর মতো। আর এরর লকটা মেনটেন করেন। এখন আসি হচ্ছে কিভাবে প্রিপারেশন নিব। সো প্রিপারেশনের এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখেন, এটা সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় স্লাইডের মধ্যে। যে আমি যদি ইজি লেভেলের কোশ্চেন নিই তাহলে হচ্ছে 10টা, অবশ্যই সবসময় 10টা একসাথে নিব, একটা একটা করে সলভ করবো না, একটা সলভ করলাম মিলাইলাম, একটা সলভ করলাম মিলাবে হবে না, 10টা নিব বা এট এ টাইম 10টা নিব, মিনিমাম 5টা নিব। তো 10টা 15 মিনিটে সলভ করব, 15 মিনিটে যা হবে হবে। ফার্স্টটা পারতেছি না স্কিপ, পরেরটা পারতেছি না স্কিপ, 3 নাম্বারটা পারতেছি সলভ করে, 4 নাম্বারটা সলভ করে, 5 নাম্বারটা বড় বুঝতেছি না স্কিপ। সেরকম করে স্কিপ করে আপনি ওভারঅল টিউশন দাগায় ধরেন এটা মিনি পরীক্ষা, মিনি টেস্ট হিসেবে আপনি এটা দিয়ে দেন, 10টা 15 মিনিট মিনি টেস্ট হিসেবে দিয়ে দেন। ইজি যদি লেখা থাকে তো আলহামদুলিল্লাহ, লেখা না থাকলে কোনো সমস্যা নাই, আপনি কোশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে এটা ইজি নাকি মিডিয়াম। ওকে। আচ্ছা, সো এরপরে আপনি কি করবেন? উত্তর তো পাইলেন, তো উত্তরটা মিলাই ফেলবেন অবশ্যই। কোয়ান্টের বেলা আমি বলি উত্তর মিলাই ফেলেন, কিন্তু এক্সপ্লেনেশন দেখিয়েন না। যেগুলো ভুল করছেন বা যেগুলো আপনি কনফিউজ ছিলেন, 99% শিওর ছিলেন, 1% শিওর ছিলেন না, ওইগুলো তো একটা মার্ক করে রাখেন ভাই। যেগুলো কনফিডেন্টলি ভুল এগুলো ডাবল মার্ক, যেগুলো ভুল করছেন বা পারেন নাই ওইগুলোতে একটা স্টার মার্ক দিয়ে রাখেন, যেগুলো আমি পারি নাই বুঝি নাই লাল কালিতে একটা স্টার মার্ক দিয়ে রাখেন। সো এরপরে আপনি হচ্ছে নিজের থেকে এক্সপ্লেন করার চেষ্টা করেন আপনি কোথায় ভুল করছেন। প্রশ্ন পড়তে ভুল করছেন, ডেটা তুলতে ভুল করছেন, ফর্মুলা মিলাইতে পারেন নাই, নাকি হচ্ছে ক্যালকুলেশনে ভুল করছেন, নিজে ডিফাইন করেন। সো এর জন্য একটা জিনিস মাথায় রাখেন, রাফগুলা র্যান্ডমলি করিয়েন না। একটা কাগজ নেবেন, মাঝখানে ভাঁজ করবেন, ভাঁজ করে 1 নাম্বার রাফ যদি করাও না লাগে 1 নাম্বার লিখে রাখেন, 2 নাম্বার অনেকগুলো রাফ করা লাগছে, অনেক কিছু লিখা লাগছে, আচ্ছা ঠিক আছে, তারপর উত্তর হচ্ছে বি, ওকে বি লিখলাম। তারপর 3 নাম্বার রাফ লাগে না ভাই, এমনি দেখেই বুঝে ফেলছি থিওরিটিক্যাল ম্যাথ, আমি এমনি পেরে ফেলছি, ডান।
4 নাম্বার, বুঝতে পারছি কিনা? সো আপনি এখানে একটু রাফ করেন, এখানে একটু রাফ করেন, এখানে একটু রাফ করেন, এখানে একটু রাফ করেন, কোথায় কি করছেন না করছেন কিছুই জানেন না কাগজের ভিতরে। তাহলে আপনি কি ক্যালকুলেশনে ভুল করছেন নাকি কোথায় ভুল করছেন আপনি কিভাবে বলবেন? যেমন 2 এর কিউব অনেকেই 6 লিখে ফেলতে পারে, অনেকে 4ও লিখে ফেলতে পারে। 2 এর কিউব তো আমরা জানি 8। তো আপনি এটা ভুল করছেন, আপনি জানেন না, আপনি জানেন যে অঙ্কটা ভুল হয়েছে, ভাই আমার প্রবলেম, এটা প্রবলেম হয়েছে। প্রবলেম কোথায় হয়েছে আমি জানি না ভাই, পুরোটা প্রবলেম হয়েছে না। কোনো কিছুতে আপনি যদি একটা হইতে পারে যে প্রশ্ন পড়ে বুঝি নাই, ঠিক আছে ওকে ডান, আমি প্রশ্ন পড়ে বুঝি নাই ভাই, প্রশ্ন পড়ে বুঝছি কিন্তু অ্যাপ্রোচ পারি না, ঠিক আছে আমি অ্যাপ্রোচ পারি না, অ্যাপ্রোচটা নিয়ে আলোচনা করি যে এটা ভাই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের ম্যাথ, সো এটাতে অ্যাপ্রোচ একটু আলাদা। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি ভাই প্রশ্ন বুঝছি, অ্যাপ্রোচ বুঝছি, থিওরি আমি পারি, থিওরি না পারলে থিওরি সামনে আছে, তারপর আমি ভুল করছি, কোথায় ভুল করছি জানি না ভাই, কিন্তু ম্যাথ ভুল হয়েছে এটা আমি জানি। সো এই জায়গাটাই মানুষের প্রবলেম হয় যে আমি ওই পিন পয়েন্ট করতে পারতেছি না আমার প্রবলেমটা কোথায়। আমি কি প্রবলেমটা প্রশ্ন পড়তে, প্রশ্ন তুলতে, ফর্মুলাতে, ক্যালকুলেশনে, ডান। ক্যালকুলেশন হলে আমি ক্যালকুলেশনে আবার একটু মানে সচেতন থাকবো যে হচ্ছে আমি এই ক্যালকুলেশন গুলোতে বেশি ভুল করি, একটু ফাস্ট ফরওয়ার্ড চলে যায়, একটু লিখতে গিয়ে স্কিপ করে ফেলি। সো এইভাবে আপনি আপনার পয়েন্ট ব্যাপারগুলোকে পিন পয়েন্ট করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার একটা দুইটা তিনটা কোশ্চেন এমনিই পারতেছেন, কোনো নতুন করে মানে অন্য কিছু শেখা লাগতেছে না, জাস্ট আপনার ভুলগুলোর সংখ্যা কমায় ফেলছেন, স্কোর বেড়ে যাচ্ছে 3 4 5। বুঝতে পারছি কিনা? কারণ দুইটা কোশ্চেন এভাবে পারা বা কারেক্ট করা মানে হচ্ছে আপনার মিনিমাম 3 থেকে 4 স্কোর বেড়ে যাওয়া, পারলে আরো বেশি। অবশ্যই এরর লগ এক্সেল শিটে করা অ্যাডভাইজেবল, আর যদি কারোর এরর লগ না থাকে আমি হচ্ছে আমার কাছে কিছু অনলাইন থেকে নেয়া, সত্যি কথা বলতে যে আমার কিছু ম্যাটেরিয়ালস আছে, মানে মোটামুটি আমি অনেক ম্যাটেরিয়ালসই আমার কাছে কালেকশন করে রাখছি, যেহেতু এই লাইনে আমি হচ্ছে প্রায় 2 বছরের উপরে আছি। সো অনেক স্টুডেন্টরাও আমার কাছে অনেক পার্সোনাল ম্যাটেরিয়ালস দিয়ে রাখছে যে ভাই আমি আমার নোট করছিলাম। সো আপনাদের যে কোনো ম্যাটেরিয়ালস, আমি সবকিছু দিব না, আপনি আমাকে বলিয়েন না যে হচ্ছে ভাই যা যা আছে সব পাঠায় দেন, আপনি পাগল হয়ে যাবেন। যা যা আছে আমি যদি পাঠাই দিই, আমি তো পাঠাইতে পারবো না, ফার্স্ট কথা এত জিবি, আর সেকেন্ড কথা হচ্ছে পাঠাইলে আপনি কোন জায়গা থেকে কিভাবে শুরু করবেন জানেন না। সো আপনি চেষ্টা করেন আমাকে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো বলতে, আপনি যেটা বলছেন ওই যে এক্সেল শিট ওইটা আমি পাঠাই দিতে পারবো, সমস্যা নেই, বাট আমাকে বলেন যে এই লাগবে। আর যখন 10টা কোশ্চেন, এখন আমি আসি এটা নিয়ে, 10টা কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি দেখতেছেন যে ভাই যে 10টা কোশ্চেন সিলেক্ট করছি কোশ্চেনগুলো তো একটু আসলে টাফ, এটা আসলে 15 মিনিটে সলভ না, তখন আপনি বুঝে ফেলবেন আমি আসলে মিডিয়াম আর হার্ড লেভেলে আছে। তখন আপনার টাইম নেবেন 18, ম্যাক্সিমাম 20 মিনিট, এর বেশি নেওয়া যাবে না, 20 মিনিটের বেশি নিতেই পারবেন না। তো আপনি আরেকজন, কিছু স্টুডেন্ট আছে যারা আমি পাইছি যে ভাই আমি আগে সলভ করি পরে টাইমের ব্যাপারটা দেখতেছি, যে আমি হচ্ছে এমনকি টাইম টাইম পরে দেখা যাবে, আগে সলভ করে না ভাই, সলভই করতে পারি না, টাইম দিয়ে কি করবো আপনি? সো এই কাজ করা যাবে না, সাইমালটেনিয়াসলি দুইটা নিয়ে প্রিপারেশন নিতে হবে, টাইমটাও মেনটেন করতে হবে, আপনার ম্যাথটাও পারতে হবে। আপনি ম্যাথ পারেন কিন্তু টাইম লাগে বেশি, লাভ নেই। বুঝতে পারছি কিনা? আপনার অবশ্যই পারতে হবে, ওই টাইমের ভিতরে পারতে হবে। আমি জানি আপনাকে যদি ওই টাইম না দিয়ে আপনাকে যদি ভালো টাইম দেওয়া হয়, বেশ ভালো অ্যামাউন্টের, আপনি পারবেন আমি জানি, কিন্তু আপনার ওই টাইমের ভিতরে পারতে হবে, ওই টাইমের ভিতরে কি করতেছেন এটা হচ্ছে ম্যাটার করে। সো যখন বুঝে ফেলবেন 10টা কোশ্চেন, যে 10টা সিলেক্ট করছেন, ম্যানহাটনের বেলায় লাস্টের দিকের ম্যাথগুলো একটু টাফ হয় সাধারণত, আর হচ্ছে অফিসিয়াল গাইডগুলোতে একদম স্পেসিফিক্যালি বলা থাকে ইজি মিডিয়াম হার্ড, কেএমএফ এর অনেকগুলা ম্যাথে হচ্ছে ইজি মিডিয়াম হার্ড বলা আছে, আর এমনি লোকালি যেগুলো বানানো হয়েছে ওইগুলাতে ইজি মিডিয়াম হার্ডটা পারফেক্টলি দেয়া নেই, এটা আমি হচ্ছে ডিসএগ্রি করব। কারণ আমি কিছু দেখছি লোকাল ম্যাটেরিয়ালস যেগুলোতে হচ্ছে হার্ডটাকে অ্যাকচুয়ালি হার্ড না, হার্ডটা হয়তো তার কাছে হার্ড লাগছে বাট আমার কাছে হার্ড মনে হয় না, কারণ হচ্ছে এই ম্যাথটা 1 মিনিটের ভিতরে সলভ করা পসিবল। যে ম্যাথ 1 মিনিটের ভিতরে সলভ করা পসিবল, এই টাইপের ম্যাথ খুব রেয়ার কেসে হচ্ছে আপনার হার্ড হইতে পারে, কারণ হচ্ছে এটা হইতে পারে যে অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু এই অ্যাপ্রোচটা সাধারণত কেউ ধরতে পারে না, দ্যাটস ওয়াই হচ্ছে হার্ড হয়ে গেছে, কিন্তু ম্যাথটা অ্যাপ্রোচটা ধরতে পারলেই সলভ হয়ে যায়। এই বেলায় হইতে পারে হচ্ছে ডিফিকাল্টি লেভেল 4/5। ওকে, সো আমরা কি প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা বুঝলাম কিনা? এখন কথা হচ্ছে আমরা এক্সপ্লেনেশন নিজে দেওয়ার চেষ্টা করলাম, এক্সপ্লেনেশন নিজে দিতে পারলে নিজেকে ব্রেক ডাউন করা হয়, রিকনস্ট্রাক্ট করা হয়, নিজের মেন্টালিটি বা থিঙ্কিং প্রসেসটাকে রিকনস্ট্রাক্ট করা হয়, যেটা পরবর্তীতে ইফেক্টিভলি পরীক্ষার সময় রিভিশন দেওয়ার সময় কিংবা পরীক্ষার সময় কাজে লাগানো যায়। আপনি যদি ইনস্ট্যান্ট যদি এক্সপ্লেনেশন দেখে ফেলেন, আরেকজনকে গুগল করে ফেলেন, কিংবা স্যারকে বলে বা ভাইকে বলে বা যদি আপনি কারোর সাথে মিলে মিশে পড়েন তাকে বলে যদি এক্সপ্লেনেশনটা শুনে নেন, তাহলে কি হয় জানেন? তাহলে তার থট প্রসেসটা আপনাকে উপরে জোর করে ঢুকায় দেওয়া হয় যে আপনি এভাবে ভাবেন ভাই, এভাবে জোর করে ভাবেন। হ্যাঁ এরকম করবেন অবশ্যই, কিন্তু কখন করবেন? যখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, ভাই আমি বুঝতেছি না ভাই ম্যাথ, অনেক চেষ্টা করছি, অনেক প্যারা নিছি, অনেকভাবে ভাবছি, আমি এটা এক্সপ্লেন করতে পারতেছি না, এক্সপ্লেনেশন পড়ছি, ও আচ্ছা ঠিক আছে এটা এভাবে করতে হয়, ঠিক আছে মেনে নিলাম, এভাবে আপনি নিতে পারেন। কিন্তু তার আগেই মানে কোনো কিছু নিজে ভাবলেন না,
চিন্তা করলেন না, সরাসরি এক্সপ্লেনেশনে চলে গেছেন। ভাই আপনি ভালো স্কোর করতে আপনার টাইম লাগবে, বিলিভ মি, আপনি একটা জায়গায় আটকায় যাবেন। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এক্সপ্লেনেশন যদি নাও বুঝেন, তারপরে হচ্ছে আপনি চেষ্টা করেন এক্সপ্লেনেশন ভালো করে বুঝতে, কিংবা আপনি গুগল করেন, কিংবা আপনার যে মেন্টর আছে বা আপনার চেনা জানা মানুষজন আছে বা ফেসবুক আছে, আপনি ওইখানে জানান, বা আমাকেও ইমেল করতে পারেন যে ভাই ম্যাথটা একটু যদি ডিটেলে একটু সলভ করে দিতেন, আমি ইনশাল্লাহ একটু টাইম করে হলে আমি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যে কোনো প্রবলেম এই রিলেটেড, জিআরই ইউএসএ রিলেটেড, আমাকে ইমেল যদি করতে পারেন বা আমাদের অফিসে যদি আসতে পারেন, আমি ইনশাল্লাহ হচ্ছে আপনাকে সাহায্য করব, এবং আমি না, আমার টিমের যারা যারা আছেন এই রিলেটেড, যারা এক্সপার্ট, তারা সাহায্য করতে বাধ্য, সত্যি কথা বলতে। এই হচ্ছে অ্যাডভাইস আমি আগেই বলে ফেলছি, কিন্তু এখানে লিখে রাখছি কেন? কারণ হচ্ছে আপনাকে যখন স্লাইডটা দেওয়া হবে, অ্যাডভাইসটা যাতে মাথায় থাকে, এর জন্য। আচ্ছা, কিছু ইন্টারেস্টিং প্রবলেম দিয়ে রাখছি। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, এটা মনে হয় মাহমুদ আপু পারবেন, টনি আপু পারবেন, কিন্তু বাকিরা একটু বলার চেষ্টা করি। আপনার চ্যাট বক্সে একটু বলার চেষ্টা করেন যে এখানের মধ্যে কোনটা বড়। এটা অবশ্যই ইটিএস এভাবে কোশ্চেন করে না, বাট এই কোশ্চেনটা ইটিএস এর মতো করে বানাইতে পারবো চাইলে, বাট আমি আপাতত চাচ্ছি আপনারা বলেন যে কোনটা বড়। মাশাআল্লাহ, রাশিক ভাই ইনস্ট্যান্ট দেখে বুঝে ফেলছে, কিন্তু এটাও ডিফিকাল্টি লেভেল 3-4 লেভেলের কোশ্চেন, 3 অথবা 4। কিন্তু ওই যে রাশিক ভাইয়ের কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগলো না। রাশিক ভাই অ্যান্সার দিছেন, বেশিক্ষণ লাগলো না, নাকি দুইটাই সমান? ওকে, আর কেউ বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলিয়েন আমাকে। আমি অনেকজনকে দেখতে পাচ্ছি, কানিজ ফাতেমা আপু নতুন জয়েন করছেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিংবা কি কি জানার বা কোনো কনফিউশন, এনিথিং? আচ্ছা, এটা ভালো কোশ্চেন, খুবই স্পেসিফিক কোশ্চেন। সো হচ্ছে ভাই বলতেছেন যে ইটিএস সার্টিফাইড বলতে কি বোঝানো হচ্ছে? সো ইটিএস সার্টিফাইড বলতে বোঝানো হচ্ছে ইটিএস মেন্টরদেরকে, যারা হচ্ছে মেন্টরশিপে থাকে, তাদেরকে হচ্ছে ট্রেনিং দেয়। এটা হচ্ছে কিছু কয়েক মাস পর পর বা বছরে 3-4 বার 5 বার দেয়, বা কয়েক মাস পর পরই দেয়। সো ওই ট্রেনিংটা কন্টিনিউয়াসলি দিতে থাকে, এবং আমাদের যেসব কোশ্চেন থাকে বা আপনাদের সব কোশ্চেন থাকে, আমরা যদি দিতে না পারি তাদের থেকে জিজ্ঞাসা করা হয়। আর হচ্ছে লুমিনেজের সাথে হচ্ছে, লুমিনেজ হচ্ছে ইটিএস এর অফিসিয়াল টেস্ট ভেন্যু। তো অফিসিয়াল টেস্ট ভেন্যুতে এক্সট্রা কোনো উপকার করার কোনো স্কোপ নাই। সকল টেস্ট ভেন্যুই হচ্ছে গিয়ে মানে আপনি ইথিক্যালি যতটুকু হেল্প করা যায় তার সর্বোচ্চটুকু করবে, আনইথিক্যাল কোনো ধরনের হেল্পের ব্যাপারটা আসে না। আর জিআরই কোশ্চেন কেমন হয় রিসেন্ট টাইমস, তো যেহেতু আমরা জিআরই নিয়েই আছি, জিআরই নিয়েই কাজ করতেছি, সো জিআরইর প্যাটার্নটা সম্পর্কে আপনি নিজেই বুঝতে পারবেন একটা সার্টেন টাইম পরে দিয়ে, যে আসলে এটা জিআরই কোশ্চেন, এটা জিআরই কোশ্চেন না। সো যদি জিআরই প্রিপারেশন নিয়ে থাকেন ভালোভাবে, তাহলে আপনি নিজেই ডিফার করতে পারবেন অ্যাটলিস্ট, যে ভাই এই কোশ্চেনটা সুন্দর, জিআরই কোশ্চেন, এটা অসাধারণ। সো এই ব্যাপারটা আমরা বলতে পারি, এটা আপনিও বলতে পারবেন কিছুদিন যদি জিআরই কোশ্চেনগুলো যদি ওলট পালট করেন, বিশেষ করে অফিসিয়াল কোশ্চেনগুলো, অফিসিয়াল বাইরে না, আনঅফিসিয়াল গুলো না। তারপর আপনি অটোমেটিক্যালি ভিজিবলি বুঝতে পারবেন যে কোনটা ইটিএস এর কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, কোনটা না, এটা আপনি নিজেও বুঝতে পারবেন। সো আমি এটা এইভাবে বলবো যে হচ্ছে আপনি যদি জেনুইনলি টাঙ্গাইলে চমচম খেয়ে থাকেন, আর যদি আমার এলাকার চমচম খান, আপনি বলবেন যে দুইটাই চমচম, কিন্তু ওইটা টাঙ্গাইলে চমচম। কেন টাঙ্গাইলে চমচম? আপনি বলবেন যে ভাই ওইটা টেস্ট আলাদা। কিভাবে টেস্ট আলাদা? নো আইডিয়া, বাট টেস্ট আলাদা। বুঝতে পারছি কিনা? So, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে কেন কোশ্চেনগুলো আলাদা, কোশ্চেনগুলো কেন এত স্পেসিফিক। ওকে, খুবই স্ট্যান্ডার্ড হয় ভাই ইটিএস এর কোশ্চেনগুলো। পাওয়ার প্রেপ 1 আর 2 এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না রয় ভাই, সরঞ্জিত রয় ভাই, আমি হচ্ছে এটা নিয়ে কথা বলতেছি না কেন, কারণ এটা এটা বললে আপনাদের প্রিপারেশনের প্রবলেম হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? এই জন্য আমি এটা নিয়ে কিছু বলবো না। আপনি এটুকু মাথায় রাখেন সরঞ্জিত ভাই, যে পাওয়ার প্রেপ 1 আর 2 হচ্ছে, পাওয়ার প্রেপ 2টা হচ্ছিল গিয়ে সিমিলার টু মেইন এক্সাম। এটুকুই মাথায় রাখেন, এটুকু মাথায় রেখে পরীক্ষা দেন। এটা হচ্ছে আমার কোশ্চেন, আমার মানে অ্যান্সার থাকবে। কারণ এটা নিয়ে ডিটেল এখন যদি কিছু বলতে যাই, তাহলে প্রিপারেশনের অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে যেতে পারে আপনাদের। সেই জন্য আমি কিছু বলবো না, আপনি মাথায় রাখেন। মাগুস না, মাগুস একটা সময় ভালো ছিল। সো যেহেতু আমি হচ্ছে অফিসিয়াল অনেক মানে আনঅফিসিয়ালি অনেকগুলো অফিসিয়াল বই পেয়ে গেছি বা অফিসিয়াল ম্যাটেরিয়ালস পেয়ে গেছি, সো আমি হচ্ছে মাগুসে যাব না। আর মাগুসের কস্ট অনেক বেশি ভাই, বহুত টাকা পয়সা লাগে মাগুসের। আর যদি আপনি বলেন আমাকে যে মাগুসের ম্যাটেরিয়ালস তো ড্রাইভ লিঙ্কে পাওয়া যায়,
সো মাগসের ম্যাটেরিয়াল যে ড্রাইভ লিঙ্কে পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার স্ক্রিনশট, আর স্ক্রিনশটে ম্যাক্সিমাম অ্যান্সার দেওয়া থাকে, কারণ প্রবলেম হয়ে যায়, প্রিপারেশন আসলে হয় না আসলে। আমোদ আপু, ভাইয়া একটা, যদিও এটা ভার্বালের একটা কোয়েশ্চেন, অনেকে বলে যে ম্যাগুসের ফ্ল্যাশ কার্ড একটা অ্যাপস আছে, সেখানে বেশ কিছু ওয়ার্ডস আছে 1200-র মতো, ডিফারেন্ট লেভেলের। তো এখন ওইটা কি ফলো করা বাদ দিব তাহলে, বা বাদ দেওয়া উচিত, মানে ম্যাগুসের বিষয়ে যেহেতু আপনি বললেন দেখো। আচ্ছা আচ্ছা, মাগসের ফ্ল্যাশ কার্ডে হচ্ছে আপনি কমন আর বেসিক পার্টটা অবশ্যই পড়িয়েন, বুঝতে পারছি কিনা, ফ্ল্যাশ কার্ডটা যদি ইউজ করেন। ওকে, আর অ্যাডভান্সটা পড়া লাগবে না, অ্যাডভান্সটা আসলে বেশি অ্যাডভান্স হয়ে যায়। তার চেয়ে বরঞ্চ আমি আমি এখন পার্সোনালি হচ্ছে সাজেস্ট করি গ্রেকমেটের যে মানে ওয়ার্ড লিস্টটা আছে, এই ওয়ার্ড লিস্টটা আমার কাছে ভালো লাগে। আর যদি আপনার ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে হয় তাহলে হচ্ছে আপনি গ্যালভানাইজের ভোকাবের একটা ফ্ল্যাশ কার্ড আছে, গ্যালভানাইজ ভোকাব ফ্ল্যাশ কার্ড, এই টাইপের একটা ব্যাপার। সো এটা আপনি যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা একটু সার্চ করলে পেয়ে যাবেন গ্যালভানাইজের। সো ওখানে 1600টা কোশ্চেন ভোকাব আছে, কিন্তু 1600টা ভোকাব আপনি তাহলে 1600টা পড়বেন কিনা। সো পড়ার আগে হ্যাঁ, ওয়াহিদ ভাই একদম পারফেক্ট, 1 থেকে 32টা লিস্ট আছে, বা আপনি যদি 900টা পড়েন কোনো সমস্যা নাই, 900 বা 960টা যেটাই পান পড়েন, পড়া শুরু করে দেন, এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। 1600টা ওয়ার্ড থাকলেও যদি ফ্ল্যাশ কার্ড আপনার যদি পছন্দ হয়, মোবাইলের ফ্ল্যাশ কার্ড আসলে অনেক ইফেক্টিভ। 1600টার ভিতরে 1600টাই পড়া লাগবে এরকম না, যখন লিস্টগুলো আসে আপনাকে বলে যে আপনি কোন কোশ্চেনটা পারেন পারেন না, সো তখনই সর্ট আউট হয়ে যায়, তখন অটোমেটিক্যালি 1600 অনেকগুলো কোশ্চেন হচ্ছিল মানে ওয়ার্ডগুলো খুবই সিম্পল থাকে, সো এটা অটোমেটিক্যালি 800 থেকে 1000-এ নেমে আসে। আপনার যদি ফ্ল্যাশ কার্ড ইউজ করতে হয়, আমার কাছে হচ্ছে আমি এখন নতুন ঘাটাঘাটি করে দেখলাম যে এই ফ্ল্যাশ কার্ডটা আমি ইনস্টল করে রাখছি, এই ফ্ল্যাশ কার্ডটা অসাধারণ মাগুসের ফ্ল্যাশ কার্ড থেকে, কারণ মাগুসের ফ্ল্যাশ কার্ডে মানে একদম সিম্পল, মানে একদম বেসিক, আর এখানে অনেক কিছু করা যায়। আমি আর ডিটেলে যাচ্ছি না, বাট এটা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর এমনিতে vocabulary.com-ও ফ্ল্যাশ কার্ডের স্কোপ আছে, সো ওইটা ইউজ করতে পারেন। তার সাথে আসে হচ্ছে হলো গিয়ে কুইজলেট, কেউ যদি পারেন আনকি ওয়েব ইউজ করতে পারেন, এগুলা ফ্রি। কুইজলেটটা ফ্রি না, কুইজলেটটা ফ্রি এর ম্যাটেরিয়ালস খুবই কম। vocabulary.com ফ্রি, একটা পার্ট যেটা পে করা লাগে ওটা আসলে দরকার নাই। আর আনকি পুরোপুরি ফ্রি। হ্যাঁ, vocabulary.com বেস্ট রাশিক ভাই, আই এগ্রি উইথ ইউ, একদম বেস্ট। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে অবশ্যই এ বড়। কখন এ বড়? স্মলার টু দি পাওয়ার বিগার এবং বিগার টু দি পাওয়ার স্মলার যদি হয় তাহলে অবশ্যই স্মলার টু দি পাওয়ার বিগার বড় হবে, যেখানে এস আর বি দুইটাই হইতে হবে 3-এর বড়। 3-এর যদি ছোট হয় দুইটার একটা, তাহলে অবশ্যই এর কাজ হবে না। আচ্ছা, সো আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি। ইটিএস এর যে আমরা আপনারা মানে টেস্ট ভেনু নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলেন, সো টেস্ট ভেনুর যিনি প্রক্টর, মানে যিনি হচ্ছেন পুরো ব্যাপারটা মেনটেন করতেছেন, আরিফ ভাই আমাদের। সো আরিফ স্যার হচ্ছে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছেন। আপনি আরিফ ভাই আপনি বলতে পারেন, সমস্যা নাই, টেস্ট ভেনু নিয়ে আরো ডিটেইলে আর কি। মানে আমি তো আর টেস্ট ভেনুতে ঢোকার আমার আমার নাই সত্যি কথা বলতে, তো আপনি একটু শুনতে পারেন ওনার মুখ থেকে। আচ্ছা লাস্টে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাস্টে বলতেছি। সো লাস্টের দিকে উনি কিছু বলবেন যে আপনার টেস্ট ভেনু নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের, সো উনি একদম ডিটেলে বলতে পারবেন, কারণ একদম উনি ক্যাপাবল এবং হচ্ছে ওনার অথরিটি আছেন যে পরীক্ষার মাঝখানে উনি ওনার প্রক্টোরিয়াল ব্যাপার স্যাপার নিয়ে কাজ করতে, সো ইটিএস এর সাথে উনি সরাসরি কানেক্টেড। ওকে, সো এই কোশ্চেনটা একটু সলভ করতে পারেন, দেখেন কি অবস্থা। আমি কিছু কোশ্চেন দিচ্ছি, আপনি মনে মনেও দেখতে পারেন যদি একটু শুয়ে থাকেন বা হাতে কলম কাগজ না থাকে। সো খেয়াল আছে কিনা যে কোয়ান্টিটি এ বড় নাকি কোয়ান্টিটি বি বড়, এই টাইপের ব্যাপার আর কি। আর দুইটা সমান, ক্যান নট বি ডিটারমাইন্ড। মাশাআল্লাহ, রাশিক ভাই খুব ফাস্ট। বাকিরা এই টাইপের ম্যাথে আমরা সলভ যদি করতে যাই, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এক্স ইজ এ নেগেটিভ নাম্বার। আমরা যেটা ফার্স্টে -1 ধরনের কাজ করতে পারি, জাস্ট ধরলাম, মানে আমি এমনি ধরলাম, আপনি অনেক কিছু ধরতে পারেন, বাট -1 এ কাজ করে দেখতে পারি।
তো এখানে কত আসে? 1/4, 1/2 হোল স্কোয়ার 1/4, আর এখানে -1 হোল স্কোয়ার, ঠিক না? তারপর হচ্ছে -1 এরকম কিছু কিনা? যদি তাই হয় তাহলে এখানে আসছে কত? 1। কে বড়? বি বড়। সো আপাতত আমার অ্যান্সার আসছে বি। এখন এই টাইপের ম্যাথে আমি একটা জিনিস বলে দিই যে হচ্ছে আপনার একটা ধরছেন আপনার মন মতো, তারপর আপনি হচ্ছে ডেটা ম্যানিপুলেট করেন, এটাকে ভুল প্রমাণ করেন, প্লিজ প্রুভ ইট সামহাউ উইথ এনি নাম্বার, আপনি এটা ডিসপ্রুভ করেন। বুঝতে পারছি কিনা? সো আপনি যদি ডিসপ্রুভ করতে যান তাহলে আপনি ধরেন হচ্ছে -2, দেখলাম কি অবস্থা, -2। সো -2 ধরলে এখানে কত আসতেছে? 2 - 2 হোল স্কোয়ার, সো 1/8, আর এখানে কত আসছে? -2 হোল স্কোয়ার আবার -2, -2 হোল স্কোয়ার মানে 4, আর 4 ইনভার্স 2, 4 ইনভার্স 2 কত? 1/4 স্কোয়ার 1/16। সো 1/16 বড় না 1/18 বড়? অবশ্যই, সরি 1/8 বড়। 1/16 থেকে অবশ্যই 1/8 বড়। আমি কি ভুল করছি? কেউ কি দেখছেন আমি একটু ছোট্ট একটা ভুল করছি? এটা 16 হবে ভাই, এটা 16 হচ্ছে হবে, 1/16। হ্যাঁ, দুটা 1/16, থ্যাংক ইকুয়াল, ইউ। দুইটাই সো সমান ক্যান হবে, নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড, থ্যাংক ইউ। সো দুইটাই সমান, সো 1/16 1/16, সো দুইটাই সমান, তার মানে এখন অ্যান্সার আসছে সি। সো আমি ডিসপ্রুভ করতে পারছি, সো অ্যান্সার আমি আনডাউটেডলি এখন আমি দাগায় ফেলবো অ্যান্সার ডি। সো এই থট প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমি গেলাম হচ্ছে একটা ভ্যালু ধরলাম আমার মতো করে। সো এখানে অনেকে আবার দেখলাম আমি যে প্লাগ ইন করা যাবে না। সো প্লাগ ইনটা করতে মানা করা হয় এই কারণে যে হচ্ছে আপনার থিওরিটিক্যালি যদি সলভ করে ফেলতে পারেন তাহলে অনেক কিছু ম্যাথে খুব সহজেই সলভ হয়ে যায়। আর কিছু ম্যাথে হচ্ছিল গিয়ে মানে এই টাইপের ম্যাথগুলো যদি দেখি, একদম প্রশ্ন দেখি বুঝতে পারতেছি যে ভাই এখানে আমি থিওরিটিক্যালি কি বসাবো, পাওয়ার উপরে পাওয়ার, নেস্টেড এক্সপোনেন্ট নিয়ে কাজ করতেছে। সো এখানে আমরা প্লাগ ইন করে সলভ করে ফেলবো। ওকে, ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। আমি ওই 5 পাউন্ডের বইটা ফলো করতে যে দেখলাম যে এক জায়গায় লেখা আছে একটা ম্যাথের জন্য আমরা একবারই কি ক্যালকুলেটর ইউজ করতে পারবো, এরকম কিছু? না, আপনি হচ্ছে পুরা কোয়ান্ট সেকশনে যতটুকু টাইম আছে যতবার ইচ্ছা ততবার হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই ওই টাইমটুকুর মধ্যে আর কি। আচ্ছা ভাই একটা ভালো কোশ্চেন করছেন, হোম এডিশন। আচ্ছা রহমান ভাই, ওকে। সো দুইটা কোশ্চেন পাইছি আমি, যে একটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে হলো গিয়ে হোম এডিশন নিয়ে। সো হোম এডিশন ম্যাক্সিমাম জায়গায় যে কোনো হোম এডিশন এক্সামগুলো, বিশেষ করে ইটিএস এর যে হোম এডিশনে অপশনগুলো আছে এগুলো অ্যাকসেপ্টেবল না। যদি না হচ্ছে, যদি মনে করেন আপনার ইমার্জেন্সি কেস হয়। ইমার্জেন্সি কেস কি হইতে পারে? আপনার ভার্সিটিতে হচ্ছে অ্যাডমিশন হয়ে গেছে, জাস্ট হচ্ছে জিআর স্কোর লাগবে, ঠিক আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে একটা অফিসিয়াল না হোক আনঅফিসিয়াল জিআর স্কোর লাগবে, বা জিআর স্কোর লাগবে সামহাও। সো এমতো অবস্থায় আপনার উচিত হবে যে তাদেরকে রিকোয়েস্ট করে বা তাদেরকে বলে যে আমি তো সিট পাচ্ছি না, বাংলাদেশে তো সিট নাই, সেহেতু হচ্ছে হলো গিয়ে অফিসিয়াল ভেন্যু পাচ্ছি না, সো আমার যেহেতু জমা দিতেই হবে, আমি হচ্ছে হোম এডিশনে পরীক্ষা দিয়ে আমি জমা দিচ্ছি। সো তারা এই ব্যাপারে হচ্ছে কনসিডার করবে। কিন্তু আপনি এমনিতেই মানে কোনো ধরনের তাড়াহুড়া নাই, সবকিছু ওকে ছিল, কোভিডও নাই, তারপর আপনি হোম এডিশনে দিতে চাচ্ছেন, সো এই ব্যাপারটা ফিশি, ব্যাপারটা এখানে কিছু একটা কিন্তু কাজ করে। বুঝতে পারছি কিনা? আর অবশ্যই অবশ্যই হোম এডিশন পরীক্ষাগুলোর অ্যাকসেপ্টেন্স এমনিতেই অনেক ভার্সিটিতে নাই, একদম নাই। বুঝতে পারছি কিনা? এখানে একটা জিনিস বলে রাখি, যেমন মনে করেন আইএলটিএস এর ওয়ান টেস্ট রিটেক আছে না, একটা নতুন একটা অপশন বের হয়েছে, আপনি একটা টেস্ট একটা পার্ট দিতে পারবেন চাইলে আবার। সো এটা অনলাইনের জন্য, সরি কম্পিউটার বেসডের জন্য। সো কম্পিউটার বেসডে ওয়ান টেস্ট রিটেকের বেলায় অ্যাকসেপ্টেন্স কিন্তু কম। বুঝতে পারছি কিনা? ওকে, আচ্ছা রাশিক, আচ্ছা সেকেন্ড কোশ্চেন ছিল যেটা, ইটিএস এর কোড ব্যবহার করলে কোশ্চেন কঠিন বা হার্ড হওয়ার কোনো স্কোপ নাই, কোশ্চেন কোশ্চেনের মধ্যে আসবে। আপনি জাস্ট গিয়ে পরীক্ষা দিবেন, এন্ড আপনার পরীক্ষা ফার্স্ট সেকশন অবশ্যই মিডিয়াম হবে, দেন ব্যাপারটা আসবে। ওকে, সো ওইখানে আমার মতে অবশ্যই অবশ্যই কোডের সাথে এটা কোনো সম্পর্কই নেই। আচ্ছা, আর ক্যালকুলেটর নিয়ে যদি বলি, ক্যালকুলেটর আমি দেখাচ্ছি একটা ক্যালকুলেটর দ্বারা, আমি হচ্ছে একটা ক্যালকুলেটর দেখানোর চেষ্টা করি। ওকে, ক্যালকুলেটরটা লিঙ্কই ছিল গিটহাবের।
এই যে জিআরই ক্যালকুলেটর দেখা যায়। আপনি চাইলে এটা কপি করতে পারবেন, এটা কপি করে পেস্ট করতে পারবেন। ওকে, আপনাদের চ্যাট বক্সে লিংক দেওয়া হয়েছে, আপনারা চাইলে একটু চেষ্টা করিয়েন যে লিংক ফর্মটা ফিল আপ করে দিতে, যাতে করে আপনারা এই স্লাইডটা পেতে পারেন, এবং আপনাদের যদি আলাদা কোনো রিসোর্সেস দরকার হয় বা যে কোনো জিজ্ঞাসা থাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বা পরে আসে, আপনারা ওই উত্তর পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ফলো আপ সেশন থাকবে কিনা আমরা চেষ্টা করব। আপনারা একটু বলেন ফলো আপ সেশনে আপনারা কি শুনতে চান, তাহলে আরেকটু আমাদের জন্য ভালো হয় যে আমরা ওইভাবে করতে পারি কিনা, এনএজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দীপ্ত ধর ভাই হচ্ছে সেম সেন্টার এবং সেম ডেতে যারা টেস্ট দিবেন সবার কোশ্চেন কি সেম হয়? এটা আসলে কোথাও এভাবে বলা নাই, সো সেম হইতেও পারে নাও হইতে পারে, বুঝতে পারছি কিনা, সম্ভাবনা বেশি না হওয়ার বা হওয়ার, কিন্তু এটুকু ঠিক যে আজকে আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন তো মোটামুটি ওই সেন্টারে বা ওই দেশেই আমার মতে যে আগামী 3-4 মাসে ওই কোশ্চেন বা ওই সেটটা রিপিট হবে না। বাট এমনিতে আপনি যদি আপনার ডেটা সেট মানে কোশ্চেন সলভ যদি প্রচুর করেন, প্রচুর যেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো যদি প্রচুর সলভ করেন, অবশ্যই প্যাটার্নে মিল পাবেন ম্যাক্সিমাম ম্যাথে। আর হচ্ছে আপনি তার সাথে হচ্ছে আপনি পাবেন কি বলে সরাসরি কোশ্চেনও কমন পড়ে যেতে পারে। আমি আমার লিসেন একজন স্টুডেন্টকে শুনলাম তার কমন পড়েছে, এই আর কি। ওকে ভাইয়া, এই যে আমরা ম্যাথ যেগুলো রিসোর্সের কথা বললেন এগুলো প্র্যাকটিস করলে আসলে মানে আমি জানতে চাচ্ছি যে সরাসরি হুবহু কমন পড়ার বিষয়টা কতটা ম্যাচ করে। এটা আমি ডিসকারেজ করবো এভাবে চিন্তা করতে। কমন পড়লে ভালো, না পড়লে নাই, আমরা এইভাবে যাব না। আমাদের ফার্স্ট কথা হচ্ছে এটা কমন পড়ানোর পরীক্ষা না, এই পরীক্ষাটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনি স্কিল টেস্ট আর কি বলতে পারেন। ধরেন হচ্ছে আপনি আপনার বাসায় হচ্ছে সাইকেল চালানো শিখলেন আপনার এলাকায়, তারপর হচ্ছে আপনার নতুন একটা সাইকেল পাবেন, হয়তো এটা একটু হয়তো ব্রেক থাকবে না, হয়তো হচ্ছে গিয়ে তেল দেওয়া থাকবে না, মরিচা ধরা থাকবে, ওই সাইকেলটা চালাতে দিতে পারে, বুঝতে পারছি কিনা। সো আপনি আপনার বাসার সাইকেলটা কত স্মুথলি চালাচ্ছেন এবং অন্য নতুন সাইকেল আপনি কিরকম করে চালাতে পারতেছেন ওইটার উপর ডিপেন্ড করতেছে, বুঝতে পারছি কিনা। সো এইভাবে মূলত হচ্ছে গিয়ে টেস্টের ব্যাপারটা আসে। সো আমি বলবো এইভাবে মাইন্ডসেট আপনার রেডি থাকতে। রিসেন্ট কোশ্চেন থেকে প্র্যাকটিস করা, রিসেন্ট কোশ্চেন পাবেন কোন জায়গায় রাশিক ভাই? পাইলে আপনি প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নাই। যদি পেয়ে যান তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে প্যাটার্ন চেঞ্জ করছে। অবশ্যই ইটিএস এর কোশ্চেন একটু ডিফিকাল্ট হয়েছে আগের থেকে, শর্ট আসার পরের থেকে, এটা ট্রু। এটা আপনি হচ্ছে যারা রিসেন্ট পরীক্ষা দিচ্ছে বা দিয়ে আসছে রিসেন্টলি তারা বলতে পারবে। জিআরই টেস্ট সেন্টার হিসাবে কোনটা বাংলাদেশে বেস্ট এরকম কিছু দীপ্তধর ভাই? জি ভাই, অনেকটা আর কি। কোনটা আচ্ছা রেকমেন্ডেশন? আচ্ছা, অফিসিয়াল পরীক্ষা দেওয়ার জন্য? জি ভাই, জি। আচ্ছা, সো আমি নিজেও হচ্ছে ত্রিপলিতে পরীক্ষা দিছি,